তো আপু, চলো আমরা মাখা খাই। তুয়া কলিকে খাবার দিয়ে রান্না করে গিয়ে আমরা মাখিয়ে চাটকে দিল। মাসে নির্দিষ্ট সময় প্রতিবারের মতো এবারও প্রিয়মের হাত খরচের টাকা ওর অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। তবে আগের তুলনায় টাকার অ্যামাউন্ট এবার একটু বেশি। প্রিয়ম টাকার অ্যামাউন্ট দেখে প্রত্যেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো। ভাইয়া এত টাকা কেন? আমার এত টাকা লাগবে না। প্রত্যেক সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল। তুমি তো আর একা নও প্রিয়ম, চাঁদের আবদারগুলো তো পূর্ণ করতে হবে। ভাইয়ের হাত খরচের টাকা দেওয়ার সামর্থ্যটুকু আমার আছে, আর সঠিকভাবে নিজের পায়ে না দাঁড়ানো অবধি আমি দিব। এই বিষয়ে আমি আর একটা কথাও শুনবো না। কথাটা শুনে প্রিয়ম সাহস করে বলল। আমি প্রোগ্রাম করে বেশ কিছু টাকা পাই, তাতেই আমাদের হয়ে যায়। তাই বলছি আগে যেটা দিতে ওটাই ঠিক ছিল। আর আমার লাগলে আমি পরে চেয়ে নিব। প্রত্যেক শান্ত কণ্ঠে বলল। ওকে। রাত 12টায় প্রত্যেক বাসায় ফিরে তুয়াকে রুমে দেখে কিচ্ছু বলল না। তুয়া শুয়ে একটা উপন্যাস পড়ছিল। প্রত্যয় দেখেও সে না দেখার ভান করে রইল। প্রত্যয় ফ্রেশ হয়ে খেয়ে এসে তুয়ার হাত ধরে টেনে উঠে বসালো। তুয়া ভ্রু কুচকে প্রত্যয়ের দিকে তাকিয়ে আবারও শুয়ে পড়তে গেলেই প্রত্যয় ওকে বাধা দিয়ে পড়ল। বলো, এমন ব্যবহারের মানে কি? তুয়া প্রত্যুত্তর না করে উঠে দাঁড়ালে প্রত্যয় শান্ত কণ্ঠে বলল। এখন এই রুমের বাইরে গেলে প্রবেশের দ্বিতীয় সুযোগ তুমি আর পাবে না। তুয়া থমকে দাঁড়িয়ে প্রত্যয়ের দিকে অবাক চাহনি নিয়ে তাকালো। প্রত্যয় একদম স্বাভাবিকভাবে কথাটা বলল। প্রত্যয় উঠে তুয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল। বারবার একই ভুল করবে আর আমি সেটা পুনরায় সংশোধন করব, এটা ভাবলে ভুল ভাববে। রাগ, জেদ, অভিমান শুধু তোমার আছে তা কিন্তু নয়। অকারণে জেদ করা আমার পছন্দ নয়, কিন্তু তুমি তাই করো। কে কি বলল তার দায়ভার আমাকে কেন দিচ্ছ? আমি তো তোমাকে ধর্ষণ করিনি বা করাইনি। তাহলে কেউ কিছু বললে বারবার আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করাও? তোমাকে ভালোবাসি বলে যখন তখন আমাকে এভাবে হার্ট করার রাইট তোমার নেই। তোমার কালকের কাজটাতে তুমি তোমার পরিবারের কাছে আমাকে ছোট করলে, কিন্তু কেন? আমি আদৌ কি তোমাকে হার্ট করেছি বলো? তুয়া চুপ করে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। প্রত্যয় আবারও বলল। মেয়েগুলো তোমাকে কথা শোনালো, তুমি প্রতিবাদ করলে না কেন? ওরা ভাত খায়, তুমি খাও না। আচ্ছা মানলাম কিছু বলতে পারোনি, তাহলে আমাকে হার্ট করলে কেন? এখানে আমার কি দোষ ছিল? এখন কিছু বললে তো বললে, বলাটা সহজ করাটা এত সহজ নয়। এই দেখি তাকাও আমার দিকে, আমি যে ডাক্তার হয়েছি এটা কি এত সহজ বলে মনে হয়? তোমার কি মনে হয় বই খুলে বসেছি আর সব পড়া অনায়াসে মাথায় ঢুকে গেছে? কষ্ট করেছি, নির্ঘুম থেকে সারা রাত পড়ছি, পড়ার চাপে কখনো খেতেও ভুলে গেছি। এক একটা মিনিটের মূল্য বুঝে অযথা আড্ডা না দিয়ে শুধু পড়াতে মন দিয়েছি। নিজের সব শখ আহ্লাদকে দূরে রেখে একটা লক্ষ্যকে টার্গেট করে পরিবার ছেড়ে দূরে থেকেছি। সেদিন কষ্ট করেছি বলে আজকে এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। তোমার কি মনে হয় এই জার্নি আমার জন্য খুব সহজ ছিল? এত অবুঝ কেন তুমি তোয়া? অ্যাসিডে দগ্ধ হওয়া শত শত মেয়েরা তো বেঁচে আছে, সেখানে তুমি ধর্ষিতা হয়েও কেন এমন পাগলামি করো? তুমি শিক্ষিত মেয়ে, তাই বলছি নিজের চিন্তা চেতনাকে একটু উন্নত করো। তোমাকে এতবার বুঝিয়েও বারবার একই কাজ করে আমাদের সম্পর্কটাকে নষ্ট করো না। তুয়া প্রত্যয়ের ধারালো কথা শুনে হেঁচকি তুলে কেঁদে অন্যদিকে তাকিয়ে চোখ মুছে বলল। আমি বাইরের দেশে গিয়ে পড়াশুনো করব, আর নয়তো বাচ্চা নিয়ে সুখের সংসার করব। আপনি ঠিক করুন আমাকে কোনটাতে সাপোর্ট করবেন, এর মধ্যে যে কোনো একটা অপশন বাছাই করুন। তুয়ার শর্ত শুনে প্রত্যয় অকপটে বলে দিল। বাচ্চার চিন্তা বাদ, আগে তোমার ক্যারিয়ার ঠিক করো। তুয়া ভেবেছিল প্রত্যয় দ্বিমত জানিয়ে বকবে, বারণ করবে, কিন্তু তুয়াকে অবাক করে দিয়ে প্রত্যয় রাজি হয়ে গেল। প্রত্যয় শিক্ষিত এবং বুদ্ধিমান একটা ছেলে। সে পড়াশোনার গুরুত্ব বুঝে বলেই তুয়াকে অশিক্ষিত রাখতে চায় না। এই খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে তুয়াকে অবশ্যই শক্ত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে শক্তপোক্ত অবস্থানে নিয়ে যেতে হবে, যাতে ওর দিকে কেউ আঙ্গুল তোলা আগে 10 বার ভাবে। প্রত্যয় তুয়ার জেদকে এখন প্রশ্রয় দিচ্ছে না, আর পরবর্তীতে দেবেও না। কিন্তু প্রত্যয়ের কথা শুনে তুয়ার মনে জেদের সৃষ্টি হয়। সে প্রত্যয়ের কথার প্রত্যুত্তরে বলল। ভেবে বলছেন? কোন দেশে যেতে চাও? জানি না, তবে যথা শীঘ্রই যেতে চাই। কথাটা বলেই তুয়া অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ল। প্রত্যয় কিছুক্ষণ চুপ থেকে নিজেও শুয়ে পড়ল। একটু পরেই প্রত্যয় তুয়াকে কিছু বলার জন্য আলতো স্পর্শ করে ডাকলো, কিন্তু তুয়া প্রত্যয়ের কথা না শুনে ঝটকা মেরে
ওর হাতটা সরিয়ে দিল। প্রত্যয় মূলত ঠান্ডা মাথায় তুয়াকে বোঝানোর জন্যই ডাকছিল। তুয়ার এমন ব্যবহারে প্রত্যয় কষ্ট পেয়েও শান্ত কণ্ঠে বলল, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম কেউ বোঝে না, তেমনি তুমিও বুঝছো না, তবে সঠিক সময় ঠিকই বুঝবে। কথাটা বলেই প্রত্যয় চোখের উপরে হাত রেখে সোজা হয়ে শুয়ে পড়ল। প্রিয় মানুষটার যত্নে দেওয়ার আঘাতটা সরাসরি বুকে গিয়ে বিঁধে। না চাইলেও কষ্টটা বুকের ভেতরটা জ্বলজ্বল করে জ্বলে, অদৃশ্য এক ক্ষতের সৃষ্টি করে। আর দুর্ভাগ্যবশত কষ্টের উপলব্ধি দাতা হিসেবে নিজেকে এই কষ্টের অনলে পুড়িয়ে সীমাবদ্ধতা বজায় রাখতে হয়। তুয়া নীরবে চোখের অশ্রু ঝরিয়ে অভিযোগের পাহাড় বানিয়ে ফেলেছে। কেন প্রত্যয়কে বাধা দিল না? কেন জোর দিয়ে বলল না, তুয়া তোমার যেতে হবে না, পড়াশোনা করতেই হবে? বাচ্চা নিয়ে মন দিয়ে সংসার করলে কি হবে? মানুষ কি পড়াশোনা ছাড়া সংসার করে না? প্রত্যয় জানে তাকে ছাড়া থাকতেই তোর কষ্ট হয়, তবু কেন সে মেনে নিচ্ছে? প্রত্যয়কে পরীক্ষা করার জন্য তুয়া কথাটা বলেছে, তাই বলে রাজি হতে হবে? এই তার ভালোবাসা? মেয়ে মানুষের মন বড়ই অদ্ভুত। যেমন তুয়া নিজেই প্রত্যয়কে দুটো অপশন দিয়েছে, এখন নিজেই প্রত্যয়ের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। পরের দিন সূর্য তার সমস্ত আলো ছড়িয়ে নতুন দিনের সূচনা করলো। আজকে পবিত্র জুম্মাবার। কালকে রাত থেকে চাঁদের সময়টা খুব খারাপ যাচ্ছে, কারণ কালকে রাতেই প্রিয়ম চাঁদকে পুনরায় থাপ্পড় উপহার দিয়েছে। চাঁদ ঘুমের ঘরে খাবার ভেবে প্রিয়মের কানে কামড় বসিয়েছে। কামড় খেয়ে প্রিয়ম কানে হাত দিয়ে ধরফড় করে উঠে চাঁদের গালে থাপ্পড় দেয়। আচানক থাপ্পড় খেয়ে সময় নিয়ে ব্যাপারটা বুঝে চাঁদ দাঁত বের করে হেসে বলল, একটা কামড়ই তো। প্রিয়মও একই সুর টেনে বলল, একটা থাপ্পড়ই তো। প্রিয়ম কথা না বাড়িয়ে বাকি রাতটুকু দূরত্ব বজায় রেখে শুয়েছে। প্রিয়মের পুরুষেরই শক্ত হাতের থাপ্পড়ের খুব ব্যথা লাগে, আর এক প্রহরে ডাবল থাপ্পড় খাওয়ার ইচ্ছেও ওর নেই। সকালে প্রত্যয়রা সবাই একসঙ্গে খেতে বসেছে। প্রত্যয়ের আম্মু থমথমে মুখ নিয়ে বলল, প্রত্যয়, প্রিয়, তোমাদের নামে অভিযোগ এসেছে। এটা তোমাদের থেকে আমি মোটেও আশা করিনি। প্রত্যয় প্রিয়ম কথাটা শুনে খাওয়া থামিয়ে ওদের আম্মুর দিকে তাকালো। চাঁদ অতি উৎসাহের সাথে জানতে চাইল সেই সাহসী মানুষটার নাম। প্রত্যয়ের আম্মু আঙ্গুল দিয়ে ইশারায় মানুষটাকে দেখিয়ে দিলেন। সবাই ঘাড় ঘুরিয়ে ড্রয়িং রুমের সোফার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ইচ্ছে সোফায় বসে পা দুলিয়ে এক মনে চানাচুর খাচ্ছে। সে সকালবেলা উপস্থিত হয়ে প্রত্যয় প্রিয়মের নামে অভিযোগ জানিয়েছে এবং ওদের মারার আবদারও করেছে। ইচ্ছেকে দেখে প্রত্যয় প্রিয়ম মুচকি হাসলো। প্রিয়ম তো ইচ্ছেকে শুনিয়ে শুনিয়ে বলল, আম্মু, এই প্যারা আমাদের বাসায় কেন? আর আমার ভাগের চানাচুর ভুলেও ওকে দিবা না। ইচ্ছে কটমট করে বলল, তুমি পেলা, আমি আলো কানাচুর খাবো। রাগে ইচ্ছে তুতলানো কথা শুনে চাঁদ খিলখিল করে হেসে উঠল। প্রত্যয়ের আম্মু হেসে ইচ্ছেকে বলল, ইচ্ছে, এই দুটোকে কি দিয়ে মারবো বলো তো? ইচ্ছে সোফা থেকে নেমে অনেক খুঁজে ঝাড়ু এনে বলল, এটা দিয়ে। প্রত্যয় প্রিয়ম খাওয়া বন্ধ করে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। অবশেষে ছাড়ুর পিটুনি। প্রত্যয়ের আম্মু এবার জানতে চাইলেন আগে কাকে মারবে। ইচ্ছে আঙুল দিয়ে প্রত্যয়ের আব্বুকে দেখিয়ে দিল, কারণ উনি সবাইকে রাজশাহীতে নিয়ে গিয়েছিল। একথা শুনে সবাই হেসে উঠল। প্রত্যয়ের আব্বু হতভম্ব হয়ে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। এমন পাকা বাচ্চা উনি এর আগে আর দুটো দেখেনি। চাঁদ তুয়া প্রত্যয়ের আব্বুর মুখভঙ্গি দেখে খিলখিল করে হাসছে। প্রত্যয়ের সঙ্গে তুয়ার চোখাচোখি হতেই তুয়া হাসি থামিয়ে খাওয়াতেই মনোযোগী হলো। প্রিয়ম ব্যাপারটা খেয়াল করে ঢু কুচকে নিল। ইচ্ছের আম্মুর ডাক শুনে ইচ্ছে দৌড়ে বেরিয়ে আবারও ফিরে এসে ওর চানাচুরের বাটিটা নিয়ে গেল। প্রত্যয়ের আব্বু হাসতে হাসতে বললেন, এমন একটা তোতা পাখি আমাদের বাসা থাকলে কিন্তু মন্দ হয় না। একথা শুনে তুয়া ওর খাওয়া থামিয়ে মিষ্টি এসে বলল, আব্বু, সব চাওয়ার কি মূল্য পাওয়া যায়? বরং কখনো কখনো সামান্য কিছু চাওয়ার অপরাধে বড় মূল্য চুকাতে হয়। প্রত্যয় কথা শুনে মুচকে হাসলেও প্রত্যুত্তর করল না। প্রত্যয়ের আব্বু আম্মু একে অপরের দিকে তাকিয়ে চুপ করে গেলেন। তারপর খাওয়ার পর্ব চুকে সবাই স্থান ত্যাগ করলেন। সকাল 10:30টার দিকে পরিবার পরিকল্পনা সংস্থা থেকে দুটো মহিলা প্রত্যয়দের পাশে এসেছেন। ওনারা সদ্য বিবাহিত মেয়েদের কিছু মূল্যবান উপদেশ দিয়ে থাকেন। চাঁদুয়া এসে ওনাদের ঠিক সামনে বসল। একজন মহিলা হেসে আগে চাঁদকে জিজ্ঞেস করলেন, তোমরা স্বামী স্ত্রী কোনটা ব্যবহার করো, স্বাচ্ছন্দ্য বোধ করো?
চাঁদ মাথা খাটিয়ে বলল, স্নো, রিভাইভ পাউডার আর পারফিউম। চাঁদের উত্তর শুনে তুয়া হার্ট অ্যাটাক করার অবস্থা। তাই বলে স্নো, পাউডার আর পারফিউম? চাঁদের উত্তর শুনে মহিলাটি ভাবলেন চাঁদ ছোট মানুষ, কিছু বুঝছে না, তাই বললেন, তোমার স্বামী বাসায় থাকলে তাকে জিজ্ঞেস করে এসো। চাঁদ একবার ওর গালে হাত বুলিয়ে প্রিয়মকে গিয়ে বলল, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? ওই মহিলাটা জিজ্ঞাসা করতে বললে। প্রিয়ম রুম থেকে বের হতে গিয়ে আমাদের পুরো কথাটা শুনেছে বিধায় অকপটে পড়ল, আমাদের সম্পর্কটা এখনো সেই অবধি এগোয়নি, আর পূর্বেও এমন কোনো অভিজ্ঞতা না থাকায় কোনো কিছুর ধারণাই আমার জানা নেই। প্রিয়ম বুঝালো এক, চাঁদ বুঝলো আরেক। চাঁদ প্রিয়মের কথা শুনে রুম থেকে বলতে বলতে বের হলো। আমার স্বামীর পূর্বে তেমন অভিজ্ঞতা নেই, তাই সে এখন কোনো কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। চাঁদের কথা শুনে প্রিয়ম রেগে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরেকজন মহিলা তুয়াকে একই প্রশ্ন করলেন। তুয়া নতজানু হয়ে জানালো ওরা বাচ্চার প্ল্যানিং করছে। প্রত্যেক রুম থেকে বের হয়ে তুয়ার কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল। তুয়া চাঁদের কথা শুনে মহিলা দুটো কিছু উপদেশ দিয়ে বিদায় নিলেন। আজকে ভোর থেকে পলকের মনে অদ্ভুত একটা ইচ্ছে জেগেছে। ওর নাকি কয়লা চিবোতে ইচ্ছে করছে। অনেক ডাক্তারের কাছে শুনেছে এই সময় সন্তান সম্ভবা মায়েদের মনে অদ্ভুত অদ্ভুত কিছু ভালো লাগা কাজ লাগে। কারো কারো দেয়াল চাটতে ইচ্ছে করে, কেউ মাটির গন্ধ শুকতে পছন্দ করে, কেউ ফিনাইলের গন্ধ পছন্দ করে, কেউ চাল চিবোতে পছন্দ করে, আবার কেউ নতুন জুতোর গন্ধ পছন্দ করে। সাধারণ এসব পছন্দ হরমোনজনিত কারণেই হয়ে থাকে। পলকের আবদারের কথা শুনে রনিত গালে হাত দিয়ে বসে আছে। পলক দাঁত কিরমির করে বারবার বলছে ওকে কয়লা এনে দিতে। পলক এই নিয়ে খুব চিন্তিত, কারণ কয়লা পেটে গেলে যদি বাচ্চার ক্ষতি হয়। আর আসল কথা, সে এখন কয়লা কোথায় পাবে? কোনো মানুষের কয়লা চিবোতে ইচ্ছে করে? একথা রনিত পলককে দেখেই জানলো। রনিত পলককে থামানোর জন্য বলল, কয়লার দোকান খুলুক, তারপর এনে দেব। তুমি এখন চুপটি করে বসো, আমি জুস করে দিচ্ছি। পলক দাঁত কিরমির করে বলল, আমি কয়লাই খাবো, আমার দাঁত কিরমির করছে, তুমি কয়লা এনে দাও। রনিত পড়েছে মহাবিপদে। সে এসব না পারছে সহ্য করতে, আর না পারছে কিছু বলতে। রনিত পলকের মনোযোগ ঘোরাতে ওর ছোটবেলার গল্প বলতে লাগলো। 10 বছর বয়স থেকে রনিত নানির বাসাতেই বেশি থাকতো। ও দাদির খুব আদরের নাতিও সে ছিল। রনিত ওর দাদিকে বউ বলে ডাকতো, আর ওর দাদি হেসে বলতেন, কও স্বামী। রনিত ছলছল চোখে ঠোঁটে হাসি রেখে গল্প বলতে লাগলো। একটু পরে রনিত মন ভার করে ওর দাদির মারা যাওয়ার ঘটনা জানালো। পলক বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে বাসায় যে থাকেন সে কে? উনি তোমার আপন দিদি নন? সরি। রনিত হ্যাসূচক মাথা নাড়িয়ে বলল, সেও আমার দাদি, কিন্তু আমার নিজের দাদি নয়। আমার দাদার ভাইয়ের বউ উনি। সম্পর্কে আমার দাদি হয়। ওনার বিয়ের 6 মাস পর দাদু মারা যায়। তারপর উনি বাবার বাড়িতেই বেশি থাকতেন। পরে ভাইয়ের বউয়ের সঙ্গে বিবাদ করে এখানে চলে আসেন। বিধবা মেয়ে দেখে মানুষ খুব জ্বালাতো, নোংরা প্রস্তাব দিত। এই নিয়ে অনেক ঝামেলাও হতো। পরে আব্বু ওনার দায়িত্ব নেন আর আমাদের বাসাতেই থাকতে বলেন। সময়ের সঙ্গে সঙ্গে উনি আমাদের বাড়ির সদস্য হয়ে ওঠেন। এখন কেউ বুঝতেই পারে না উনি আমাদের নিজের দাদি নন। আমি বা ভাইও ওনাকে নিজের দাদি মতোই ভালোবাসি। রনিত গল্পের ছলে পলকে জুস খাইয়ে মাথায় বিলি কাটছিল। গল্প শুনতে শুনতে এক পর্যায়ে ঘুমিয়ে পলকের চোখ বুঝে আসলো। পলকে ঘুমাতে দেখে রনিত যেন হাফ ছেড়ে বাঁচল। প্রত্যয়ের আব্বু তুয়াকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয়েছিলেন। প্রত্যয় বাসায় ফিরে তুয়াকে না পেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। চাঁদের থেকে শুনেছে তুয়া ওর আব্বুর সঙ্গে ঘুরতে গেছে। চাঁদকে রেখে তুয়াকে নিয়ে ঘুরতে যাওয়াটা প্রত্যয়ের পছন্দ হলো না। পরে বুঝলো প্রিয়ম বাসায় আছে, তাই ওর আব্বু চাঁদকে সঙ্গে নেয়নি। প্রিয়মের এই সপ্তাহে বড় বড় দুটো প্রোগ্রাম আছে, তাই রুমের দরজা আটকে সে গান প্র্যাকটিস করছে। এই দুটো প্রোগ্রাম ওর স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। আর দরজা খোলা রাখলে চাঁদ একটু পরপর হুঁকি মারছিল, তাই প্রিয়ম রেগে দরজা আটকে দিয়েছে। কিছুক্ষণ পর তুয়ারা বাসায় ফিরল। প্রত্যয়কে ড্রয়িং রুমে দেখে তুয়া মুখ ভেঙচিতে রুমে চলে গেল। এটা দেখে প্রত্যয় মৃদু হাসল। দুপুরে নামাজ পড়ে এসে সবাই একসঙ্গে খেতে বসেছে। তখন প্রত্যয়ের আব্বু বললেন, চাঁদ, তুয়া, তোমাদের জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নাও, কালকে থেকে অন্য কোথাও থাকতে হবে, তাই না? কথাটা শুনেই প্রিয়ম তুয়ার দিকে একবার তাকিয়ে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যেকে স্বাভাবিক দেখে
প্রিয়ম জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, ওরা কোথায় থাকবে আব্বু? প্রত্যয়ের আব্বু স্বাভাবিকভাবেই হাতের গ্লাসটা রেখে বললেন, আমার বসুন্ধরার ফ্ল্যাটে। প্রত্যয় ওর আব্বুকে সরাসরি জিজ্ঞাসা করলো। এর কারণ? প্রত্যয়ের আব্বু হেসে বললেন, দেশের বাইরে গেলেই যে পড়াশোনা হয় তা কিন্তু নয়। তুয়া দেশে থেকেই পড়াশোনা কমপ্লিট করুক। ওনার কথা শুনে প্রত্যয় তুয়ার দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। তুয়া মাথা নিচে করে প্লেটে আঁকিবুকি করছে। প্রত্যয়ের আম্মু বললেন, কিন্তু ওরা একা বসুন্ধরা ফ্ল্যাটে থাকবে কেন? প্রত্যয়ের আব্বু বললেন, আমার সব পরিবারই যাব, আর ওখানকার স্কুল কলেজে ওদের ভর্তি করিয়ে দেব। প্রত্যয়ের আম্মু সম্মতি দিলেন। আর তুয়ার কলেজের ব্যাপারটা উনি তো জানতেন, তাই তুয়ার ভালোর জন্য উনি ওর সম্মতি জানালেন। বাবার মুখের উপরে প্রত্যয় প্রিয়ম কোনোদিনও কিছু বলেনি, আজও বলল না, কারণ ওরা জানে ওদের বাবা বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। উনি যে সিদ্ধান্ত নেবে অবশ্যই তাতে সবার ভালো হবে। আজকে সকালে শ্বশুর বৌমা মিলে ঘুরতে গিয়ে অনেক যুক্তি পরামর্শ করে এসেছে। তুয়া এটাও জানিয়েছে সে বাবার বাড়ি একটু দূরে থাকতে চায়, কারণ মনোমালিন্য করে যাতে তাৎক্ষণিক বাবার বাসায় যেতে না পারে। এত কাছে থাকলে রেগে গেলে এটাই সে পুনরায় করবে। আর মনোমালিন্য করে দুজন দূরে দূরে থাকলে সম্পর্কে ফাটল এবং দূরত্ব বাড়বে। প্রত্যয়ের আব্বু ভেবে দেখলেন তুয়া কথাটা মন্দ বলেনি। সে সঙ্গে উনি তুয়ার থেকে ওর বাইরে যাওয়ার কথাটাও শুনলেন এবং গেলেও কি হতে পারে ভালো মন্দ দুটো দিকে সুন্দর করে বুঝিয়েছেন। ওনার যুক্তি দিয়ে কথা বলা তুয়া অল্পতেই বুঝেছে। তুয়া দেশে থেকে পড়াশোনা করবে আর দেখিয়েও দিবে ওনাকে এই কথা দিয়েছে। তুয়ার কথার ভিত্তি আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে প্রত্যয়ের আব্বু নতুন ফ্ল্যাটে যাওয়ার কথা বললেন। তুয়ার এখনকার সিদ্ধান্তটা প্রত্যয় বিনা বাক্যে মেনে নিল। প্রত্যয়ের আব্বু ওনার খাওয়া থামিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, শুধু তুয়া নয়, তুমিও ভুলেও পড়াশোনা ছাড়ার কথা মাথায় আনবে না, কারণ পড়াশোনা দু একদিন নয়, বরং সারা জীবনের জন্য সঙ্গী। দিন শেষে বিশ্বস্ত স্বামী যখন বেইমানি করে অথবা মারা যায়, তখন এই পড়াশোনাকে সঙ্গী করে দুমুঠো ভাত জোগাড় করা যায়। বাস্তবতার করাঘাতে পৃষ্ঠ হতে না চাইলে পড়াশোনা করতে হবে। আর আমার ছেলেরা তোমাদের সাপোর্ট করেছে, এই সাপোর্টটাকে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে কাজে লাগাও। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভেবে মস্তিষ্কে কাজে লাগাও। আবেগী বয়সে করা এই ভুলটা যেন পরে আফসোস কারণ না হয়, সেভাবেই পরবর্তী পদক্ষেপ নাও। আর একটা কথা মনে রাখবে, আমরা আজ ভালো আছি, কাল না থাকতেও পারি। আজকে 3 বেলা খাবার জুটছে, কাল 1 বেলা না জুটতেও পারে। তাই বলছি, বাঁচতে হলে নিজেকে সম্মানিত করে সম্মান নিয়ে বাঁচার মতো বাঁচো। কোনো কাজেই সহজ নয়, বাধা বিঘ্ন আর কষ্টকে অতিক্রম করো, দেখবে তুমিও একদিন সফল হবে। তুয়া আজকে বুঝতো প্রত্যয় আর প্রিয়ম কেন এত আত্মবিশ্বাসী। তার কারণ ওরা পরিবার নামক শেকড় থেকে এভাবেই সাপোর্ট পায়। তাদের মনোবল, ইচ্ছে শক্তি, আত্মবিশ্বাসটাকে এভাবে বাড়িয়ে দেন তাদের বাবা নামক মানুষটা। বটবৃক্ষের ছায়ার মতো কথার মাধ্যমে মনে সূক্ষ্মভাবে প্রশান্তি এনে দেন। আর প্রশান্তিতে পুরো মনটাকে শুদ্ধ করে লক্ষ্য পূরণের উৎসাহটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। শ্বশুর এমন হয় যার তুয়ার ধারণা ছিল না। আর শ্বশুর নামক বাবার সাপোর্ট পেয়েই দুজনে যেন শক্তি পেল। আর ওরা কথা দিল উনি যা বলবেন তাই হবে। তারপর খাওয়ার পর্ব শেষ করে যে যার রুমে চলে গেল। তুয়া রুমে গিয়ে প্রত্যয়ের সামনে মাথা নিচু করে বসে বলল, সরি। প্রত্যয় তুয়াকে নিয়ে আতশোয়া হয়ে বসে মুচকি এসে বলল, তোমাকে দূরে রেখে থাকাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যেত। তুয়া ছলছল চোখে তাকিয়ে বলল, আর কষ্ট দিব না, প্রমিস। প্রত্যয় হেসে তুয়ার কপালে ঠোঁটে স্পর্শ দিয়ে বলল, এখন বাচ্চার চিন্তা বাদ দিয়ে পড়াশোনাতে মন দাও। তুয়া প্রত্যয়ের বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল। আর প্রত্যয় তুয়া বাহুটুটি আবদ্ধ করে ঘুমেতে সে পাড়ি জমালো। অবশেষে মান অভিমানের পালা কাটিয়ে ওরা আবারও দুজনে এক হয়ে গেল। বিকেলে রনির ইচ্ছেকে ওদের বাসায় নিয়ে পলকের চুলে তেল দিতে বসেছে। পলক চুপ করে বসিয়ে আঙুর খাচ্ছে। ইচ্ছে সোফায় বসে নুডলস খেতে খেতে হঠাৎ ভ্রুকুচকে বলল, মামা তুমি টান দিচ্ছ কেন মামুনির মাথায়? রনিত হাসতে হাসতে বলল, মা, তোমার মামুনি বাচ্চা হয়ে গেছে তাই। পলক রনিতের পেটে গুঁতো মেরে ইচ্ছেকে বলল,
ইচ্ছে শোনা, বলো তো আমাদের বাবুটা কার মতো দেখতে হবে? আমার মতো নাকি তোমার মামার মতো? ইচ্ছের মুখ ভেঙচি দিয়ে বলল। আমার মতো সুন্দর হবে। রনিত পলক দুজনেই বলে উঠল। আমিন। ইচ্ছে উঠে দাঁড়িয়ে নাক ফুলিয়ে বলল, না, আমিনের মতো না, বাবুটা আমার মতো সুন্দর হবে। পলক হাসতে হাসতে বলল, কেউ ভালো দোয়া করলে আমিন বলতে হয়, যাতে আল্লাহ সেই দোয়াটা পূরণ করে দেয়। আমাদের তো তোমার মতোই বাবু দরকার, এই জন্য আমিন বললাম। ইচ্ছে কথাটা শুনে ভুবন ফুলানো হাসি দিল, অর্থাৎ কথাটা তার পছন্দ হয়েছে। পরের দিন রনিতের ছুটি শেষ, তাই পলককে ইচ্ছেদের বাসায় রেখে সে অফিসে গেছে। পলক সারাটা দিন ইচ্ছের সঙ্গে বকবক করে সময় কাটায়। রনিত প্রতি ঘন্টায় ফোন করে পলকের খোঁজ নেয়। সে বেচারাও শান্তিতে থাকতে পারে না, সব সময় পলকের চিন্তায় ওর মাথায় ঘুরঘুর করে। দুপুরের দিকে ইচ্ছে পুরো রুমে হেঁটে ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে। ওর বাবাও আদরে সুরে মেয়ের কথার তালে তাল মিলাচ্ছে। চাকরি সূত্রে উনি ঢাকা থেকে পোস্টিং হয়ে সিলেটে আছেন, কিন্তু ওনার মনটা পড়ে থাকে তারই তোতা পাখি মেয়েটার কাছে। ইচ্ছে ওর বাবাকে জানালেও রনিত পলকের মাথায় তেল দিয়ে দেয়, প্রিয় মুখে প্যারা বলে। ওর পুতুলে বিয়ে দিবে পানি ফেলে দেওয়াতে ওর আম্মু বকা দিয়েছে, ওর খরগোশটা সারা দিন খায়। বড় স্যান্ডেল পরে হাঁটতে গিয়ে সে হাঁটুতে ব্যথা পেয়েছে। মেয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে শুনে উনি বললেন। ইচ্ছে ঠোঁট ফুলিয়ে বলো, ফুটিয়ে দাও বাবা। ইচ্ছে ওর হাঁটুর কাছে ফোনটা রাখলো আর ওর বাবা ফু দিয়ে দিল। বাবার দেওয়া ফুতে ওর সব ব্যথা চলে যাবে, কারণ বাবার দেওয়া ফুতে জাদু আছে। প্রত্যয় হসপিটালের কাজ সেরে দ্রুত বাসায় ফিরে এসেছে। ওর বন্ধু সাদের বিয়ে উপলক্ষে ওদের সব পরিবারে সেখানে যাওয়ার কথা, কিন্তু সবাই ব্যস্ত থাকায় অগত্যা প্রত্যয় তুয়াকেই যেতে হচ্ছে। তুয়া বেশ কয়েকটা ড্রেস বের করে প্রত্যয়কে দেখিয়ে বলল, কোনটা পরবো? যেটাতে তুমি স্বস্তি বোধ করবে, আর ব্ল্যাক ড্রেসে গরম লাগে বেশি, তাই ব্ল্যাক বাদ থাক। আচ্ছা। তুয়ার কলাপাতা রঙের শাড়ির সঙ্গে মিল রেখে প্রত্যয় সেম কালার পাঞ্জাবি পরল। পাঞ্জাবিটার বুকে বাহুতে সবুজ সুতার ডিজাইন করা। তুয়া ভেবেছিল প্রত্যয় ব্লেজার পরবে, কিন্তু প্রত্যয় পাঞ্জাবি পরল। প্রত্যয় পছন্দ মতো তুয়া হালকা সাজে মানানসই হালকা গহনা পরে রেডি হলো। তারপর দুজনে আম্মুকে বলে বেরিয়ে গেল। তুয়া গাড়িতে বসে কিছু বলার আগেই প্রত্যয় ড্রাইভিং সিটে বসে তুয়ার সিট বেল্ট লাগিয়ে বলল, তুমি শাড়ি আর আমি ব্লেজার পরলে দেশি বিদেশি মিলে ব্যাপারটা খামছাড়া লাগতো। আর যাচ্ছি তো বাঙালির বিয়েতে, তাই তুমি শাড়িতে আর পাঞ্জাবিতে এটাই পারফেক্ট। তুয়া মুচকি এসে বাইরের দৃষ্টি রেখে বিড়বিড় করে বলল, দেখতে কিন্তু মন্দ লাগছে না। সাদ, পৃথা আর প্রত্যয় তিনজনে প্যারিস থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ওরা তিনজনে খুব ভালো বন্ধু, আর সাদের সঙ্গে পৃথা বিয়ে হচ্ছে। যদিও সাদ আর পৃথার সম্পর্কে চাচাতো ভাই বোন। সাদ একজন সাইকোলজিস্ট, পৃথা গাইনোকোলজিস্ট আর প্রত্যয় কার্ডিওলজিস্ট। এই তিনজনেই মানুষের সেবা প্রদানের কাজে নিয়োজিত। এসব নিয়ে গল্প করতে করতে প্রত্যয় সাদের বাসায় পৌঁছালো। সাদের বাসায় দারোয়ান প্রত্যয়কে দেখে খুশি হয়ে বললেন, ওয়াসিফ বাবা, তুমি তা কেমন আছো বাবা? তোমার বাবা মা আর ছোট ভাইয়া ভালো আছে তো? প্রত্যয় গাড়ি থেকে বের হয়ে ওনাকে সালাম দিয়ে মুচকিসে বলল, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আঙ্কেল। আপনি কেমন আছেন? উনি ছলছল চোখে তাকিয়ে ধরা গলায় উত্তরটা দিতে পারলেন না, তাই হাসিচোখ মাথা নাড়লেন। প্রত্যয় ওনার অবস্থা বুঝতে পেরে সৌজাকে ওনাকে জড়িয়ে ধরলেন। একজন ডক্টর, দামি পোশাক, দামি সুগন্ধি মাখা ছেলেটা এমন করবে, দারুণের পোশাকে পরিহিত মানুষটা এতটাও আশা করেনি। উনি শক্ত করে প্রত্যয়কে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বললেন, ভালো আছি বাবা, খুব ভালো আছি। উনি না ছাড়া অবধি প্রত্যয় নিজেকে ছাড়ল না। একটু পরে উনি প্রত্যয়কে ছেড়ে তুয়ার দিকে তাকালেন। প্রত্যয় তুয়ার সঙ্গে ওনার পরিচয় করে দিল। তুয়া ওনাকে সালাম দিল। উনি সালামের উত্তর নিয়ে বললেন, ম্যাম, আপনি ভালো আছেন? তুয়া মুচকি এসে বলল, ওয়াশিক আপনার বাবা হলে আমি ম্যাম হলাম কিভাবে? বাবার সঙ্গে মা ডাকটাই মানায়, তাই না? উনি খুশি হয়ে মাথা নাড়িয়ে তুয়ার মাথায় হাত রেখে দোয়া করলেন। তারপর প্রত্যয় তুয়াকে নিয়ে সামনে এগুলো আর দারোয়ান আঙ্কেল ওদের যাওয়ার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ওদের ভালো রেখে আর সুস্থ সমৃদ্ধিতে ভরিয়ে দিও।
দারুণ আঙ্কেলের ছেলে বেঁচে আছে আল্লাহর রহমত আর প্রত্যয় সঠিক চিকিৎসার ফলে। এজন্য উনি আর যতবারই প্রত্যয়ের সঙ্গে দেখা হয় উনি ততবারই আবেগপ্রবণ হয়ে যায়। প্রত্যয় তুয়াকে বাসায় নিয়ে প্রবেশ করে দ্রুত ওর পাশে থেকে তুয়াকে সরিয়ে দিল, আর একদল ছেলে মৌমাছির দলের মতো প্রত্যয়ের উপরে হামলে পড়ল। কমপক্ষে 20-25টা ছেলে তো হবেই। তুয়া হতভম্ব হয়ে 2 হাত দিয়ে ঠোঁট চেপে ধরে ওদের দিকে তাকিয়ে আছে। তুয়া ভাবছে এতজনের নিচে নিশ্চয়ই প্রত্যয়ের চ্যাপটা হয়ে গেছে। উপস্থিত সবার চোখ তখন ওদের দিকে। হঠাৎ প্রত্যয় তুয়ার পাশে দাঁড়িয়ে মুচকে এসে বলল, তোরা উঠবি নাকি মেঝেতেই শুয়ে থাকবি? প্রত্যয়ের কথা শুনে ছেলেগুলো হুড়মুড় করে উঠে অবাক হয়ে ওর দিকে তাকালো। তখন তুয়াকে সরিয়ে প্রত্যয় নিজেও সরে গেছে, আর ওর জায়গায় পাশে দাঁড়িয়ে থাকা সাদকে এগিয়ে দিয়েছে। আর সবাই নিচে চাপা পড়েছে। বেচারা সাদ। সবাই উঠে পড়লেও সাদ তখনও টান টান হয়ে মেঝেতে শুয়েছিল। এতজনের ভরে ওর বেহাল দশা। সাদ নেড়েচড়ে বলে উঠল, ইয়াম্মা, আমার আর বাসর করা হবে না, আমার হাড়গুড় সব চুরচুর করে দিয়েছে। বেচারা বরের বেহাল দশা দেখেও উপস্থিত সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। প্রত্যয় সব বন্ধু একে একে ওদের সঙ্গে কথা বলল। প্রত্যয় যে এদের খুব কাছে, ওদের ব্যবহার দেখে তুই বুঝতে পারছে। এরা সবাই প্রত্যয়কে ওয়াসিক নামে ডাকছে। আর অবাক করা ব্যাপার, সবাই পাঞ্জাবি পরিহিত। সবাই তাদের পেশা এবং সাহেবী চাল বাদ দিয়ে সাধারণ পোশাকে এসেছে, যাতে এই বন্ধুর বিয়ে প্রাণ খুলে মজা করতে পারে। প্রত্যেক তখনকার উপস্থিত বুদ্ধি দেখে তুয়া তখনও শখ কাটিয়ে উঠতে পারেনি। এদিকে সব বন্ধুরা মিলে হইচই করে আড্ডা দিতে লাগলো। পৃথাও তুয়ার সঙ্গে অল্পতে মিশে গেল। সবাই কথা বলছে আর তুয়া চুপ করে শুনছে। এত কাপলদের ভিড়ে প্রত্যয় তুয়ার জুটিটা যেন সবার নজর কাছে। বিয়ে পড়ানো সম্পূর্ণ করে খাওয়ার দাওয়াত পর্ব সমাপ্ত করা হলো। বরবউ এবং বন্ধুরা মিলে এক দফা ফটোশুটও চলল। হঠাৎ প্রত্যেক বন্ধুরা এসে প্রত্যেক 2 হাত বেঁধে বলল, ভাই, তোরে সহজে ভাগে আনতে পারি না, আজকে তোরে ছাড়ছি না। কি ভাবি, এতে আপনার আপত্তি আছে? প্রত্যেক নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ভাই ছাড়, তাহলে মন মতো ট্রিট পাবি। আরেকজন বলে উঠল, মিষ্টি কথায় কাজ হবে না ব্রো। ভাবি, আপনি আমাদের দলে তো? কথাটা শুনে প্রত্যেক বোকার মাথা নাড়ালো, আর সবাই হামলে পড়লো প্রত্যয়ের উপর। হাত বাঁধা থাকার প্রত্যয় কিছু করতেই পারল না। চুপ করে বন্ধুদের অত্যাচার সহ্য করলো। পার্টি স্প্রে, বার্থডে কেক, বিভিন্ন রঙের জড়ি দিয়ে প্রত্যয়কে ভূত বানানো হলো। প্রত্যয় মাথা নাড়ালেই ওরা স্প্রে করছে। তুই এক করে দাঁড়িয়ে সব বন্ধুদের উল্লাস দেখছে। অনেকদিন পর প্রত্যয়কে পেয়ে সব বন্ধুরা খুব খুশি। শুধু প্রত্যয় নয়, ওদের সবার একই দশা। এখানে বরবউ ছাড় পায়নি। তুয়া বাদ ছিল, কিন্তু পৃথা সেই কাজটাও সম্পূর্ণ হলো। তুয়া প্রত্যয়ের কাছে গিয়ে টিস্যু দিয়ে প্রত্যয়ের চোখ মুছে দিল। প্রত্যয় তাকাতেই পারছিল না, হয়তো চোখ জ্বলছিল। এটা দেখে সবাই ওহো কত প্রেম বলে চিৎকার করে উঠল। প্রত্যয় তুয়াকে ওর হাতটা খুলে দিতে বলল। প্রত্যয় টিস্যু দিয়ে পুরো মুখ মুছে সাদকে চেয়ারের সঙ্গে বাঁধল। বর বলে কথা, ওকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। সাদের অবস্থা করুণ দেখে সবাই হেসে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সাদকে সবাই ইচ্ছে মতো ভূত বানালো। আর পাশাপাশি সাদ পৃথার বাড়ি, তাই বিদায়েরও তারা নেই। ওদের এসব আনন্দে উপস্থিত সবাই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। সবার আড়ালে প্রত্যেক তুয়াকে নিয়ে ফ্রেশ হতে গেল। হইচইয়ের ভিড়ে কেউ ওদের খেয়াল করলো না। প্রত্যেক ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে ওর চুলে শ্যাম্পু করে নিল। ক্লথ স্ট্যান্ডে টাওয়াল থাকা সত্ত্বেও ও রুমাল ভিজিয়ে মুখ আর ড্রেস মুছল, কারণ কারো ব্যবহৃত টাওয়াল বা ড্রেস ব্যবহার করা ওর পছন্দ নয়। তারপর প্রত্যয় তুয়াকেও ফ্রেশ হতে সাহায্য করলো। ওই রুমটাতে হেয়ার ড্রায়ার দেখে প্রত্যয় সেই রুমের মালিকের পারমিশন নিল। তারপর ড্রায়ার দিয়ে আগে তুয়ার শাড়ি, তারপর ওর চুল আর পাঞ্জাবি শুকিয়ে নিল। তুয়া ওর হ্যান্ডব্যাগ থেকে চিউনি বের করে ওর আর প্রত্যয়ের চুল ঠিক করে নিল। তারপর দুজনেই বাহিরে বের হলো। ওদের দেখে সাদ চিৎকার করে বলল, আবার ফিটফাট হয়ে মিস্টার পারফেক্ট হয়ে গেলি? কথাটা শুনেই প্রত্যয় বাঁকা হেসে বলল, কারণ ওয়াসিক রায়হান পারফেক্ট কাজেই অভ্যস্ত। একটু দূরে তুয়ার সঙ্গে সাদের আম্মা কথা বলছেন। মেহমান আর আত্মীয় ভিড়ে তখন ভালোভাবে কথা বলতে পারেনি। তুয়ার সঙ্গে প্রত্যয়ের আরো বন্ধুদের বউ আছে। প্রত্যয় এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলে কল কাটতেই পৃথা এসে ওর পাশে দাঁড়ালো। পৃথাকে দেখে প্রত্যয় মুচকে এসে ফোনটা ওর পকেটে রেখে বলল, কিছু বলবি? আর তোর মুখটা এত শুকনো লাগছে কেন?
পৃথা ছলছল চোখে তাকে প্রত্যুত্তরে বলল, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে আসলেই কি সুখে আছিস? সে আদৌ কি তো চা পাওয়ার দাম দেয়? পৃথার কথাটা শুনে প্রত্যয় মুচকি এসে বলল। বাচ্চা বউয়ের বাচ্চামি আবদার নিয়ে আমি কিন্তু বেশ ভালো আছি। পৃথা হাস্যচক মাথা নাড়িয়ে মুচকি এসে বলল। দোয়া করি অনেক ভালো থাক। প্রত্যয় হেসে বলল, তোদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। একটু দূরে তুয়া প্রত্যয়ের বন্ধুর বউদের সঙ্গে কথা বলছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাঙালি নয়, ওরা প্যারিস থেকে এসেছে আর মুখস্থ পড়ার মতো ইংলিশে কথা বলছে। ওরা যখন তুয়ার সঙ্গে দ্রুত ইংলিশে কথা বলছিল, তুয়া তখন ওদের কথা বুঝতে পারছিল না। ইন্টার পড়া মেয়ের ইংলিশ স্পিকিং নিয়ে চর্চা না থাকলে যা হয় আর কি। যেখানে মাস্টার্স কমপ্লিট করা ছাত্রছাত্রীরও চর্চা না করে ইংলিশে কথা বলতে গেলে আটকে যায়। সেখানে তুয়া তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বাচ্চা। হ্যাঁ, তুয়াও টুকটাক ইংলিশ বোঝে, কিন্তু মুখস্থ পড়ার মতো ইংলিশ বোঝার জ্ঞানটা সে এখনো অর্জন করতে পারেনি। আর গল্পের হিরোইন হলে যে সব পারতে হবে তা কিন্তু নয়। মানুষ এক লাফে গাছে উঠতে পারে না। চর্চা, জ্ঞান, কৌশল, বুদ্ধি আর পদক্ষেপ ঠিক করে তারপর গাছে উঠতে শিখে। তুয়াকে উত্তর দিতে না দেখে ওনারা মুখ পাকালো। ওনারা ভাবছে তুয়া অহংকার করে কথা বলছে না। একটু পরে প্রত্যয় তুয়াকে ডাকলো। তুয়া প্রত্যয়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন একজন বাঙালি ভাবি বিদ্রুপ করে বললেন, রূপ থাকলেই হয় না, কোনো থাকতে হয়। বড় ডাক্তারকে বিয়ে করলেই সম্মানিত হওয়া যায় না, সম্মান পেতেও যোগ্যতা থাকা লাগে। ওনার কথার প্রত্যুত্তর না করে তুয়া প্রত্যয়ের কাছে চলে গেল। প্রত্যয় দুজনের সঙ্গে তুয়ার পরিচয় করে দিল। ওনারাও বাঙালি নন, যার ফলে অনর্গল ইংলিশে কথাই বলছেন। তুয়া এখন নিজেকে খুব তুচ্ছ বলে মনে হচ্ছে। প্রত্যয় বুঝতে পেরে ওনার কথাটা বাংলাতে বলল। তখন তুয়া ওনার কথায় উত্তর দিল। প্রত্যয় কথা ছলে ওনাকে ইংলিশে জানিয়ে দিল তার বাচ্চা বউ ইংলিশে একটু কাঁচা, উনি যেন কিছু মনে না করে। তারপর অপর ব্যক্তি হেসে ইংলিশে বলল, এটা স্বাভাবিক ব্যাপার, এখানে মনে করার মতো কিছু নেই। আজ পারছে না, কাল নিশ্চয়ই পারবে। প্রত্যয় হেসে সুন্দরভাবে ব্যাপারটা সামলে নিল, যাতে তুয়া কষ্ট না পায় আর নিজেকে ছোট না ভাবে। কিন্তু তুয়া যে একটু আগে অপমানিত হয়েছে এটা প্রত্যয়ের অজানা থেকেই গেল। প্রত্যয়ের বন্ধু এক একজন উচ্চশিক্ষিত এবং উচ্চ পদে কর্মরত। তারা বিয়েও করেছে যোগ্যতা মোতাবেক, কিন্তু প্রত্যয় এখানে যোগ্যতার দাপট দেখায়নি, বরং তুয়াকে ভালোবেসে গ্রহণ করেছে। এখানে তুয়াকে নিয়ে প্রত্যয়ের একটু ইতস্তত বোধ হচ্ছে না। এদের সঙ্গে তাল মেলাতে না পেরে ওর রাগও হচ্ছে না, কারণ এটাই তো আর শেখার সময়। সঠিক সময় সেও একদিন ঠিক পারবে। তারপর ওরা আনন্দের সমাপ্ত ঘটিয়ে বিদায় নিয়ে বাসার পথে রওনা দিল। গাড়ি এসে তুয়া প্রত্যয়কে বুঝতেও দিল না ওর বুকে কেউ কথার তীর মেরেছে, আর সেখানটায় বেশ গভীরভাবে জখম হয়েছে। প্রত্যয় গাড়ি থামিয়ে তুয়াকে বেলি ফুলের মালা আর একগুচ্ছ লাল গোলাপ কিনে দিল। তুয়া ফুলগুলো নিয়ে মিষ্টি এসে বলল, ধন্যবাদ স্বামী। প্রত্যয় হেসে প্রত্যুত্তরে বলল, স্বাগতম বউ। দুজনে বাসায় গেটে ঢুকে গাড়ি থেকে নামলো। তখন পলক আর রনিতের সঙ্গে ওদের দেখা হলো। তুয়া জানতো না এখানে পলক আছে, কারণ ওদের সঙ্গে ওর দেখাও হয়নি। তুয়া ওদের সঙ্গে কথা বললো। তুয়া পলকের হাতে কয়লা দেখে জিজ্ঞেস করলো, আপু কয়লা কি করবে? রনিত হেসে পলকের ব্যাপারটা ওদের জানালো। প্রত্যয় সবটা শুনে পলককে বলল, বলো, এই বাচ্চাটাকে কি তুমি চাও না? পলক অবাক এবং একটু রাগান্বিত হয়ে বলল, চাইবো না কেন, খুব করে চাই। পলকের কথা শুনে প্রত্যয় মুচকি এসে বলল, এই সময় অনেক কিছু ইচ্ছে জাগে, কিন্তু সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। এই যে কয়লা চিবুচ্ছে, এটার রস পেটে গেলে বাচ্চাও খাবে, আর এসব খেলে পেটে সমস্যা দেখা দিবে। তখন দিন দিন বাচ্চার বেঁচে থাকাটা রিস্কি হয়ে যাবে। এবার তুমি ভাবো, তুমি তোমার ইচ্ছেকে প্রাধান্য দিবে নাকি বাচ্চার কথা ভাববে? প্রত্যয়ের কথার কৌশলে পলকের মন ঘুরিয়ে দিল। সে ডক্টর হয়তো বেহুদা কথা বলবে না, এটা ভেবে পলক ওর হাতের কয়লা দূরে ছুঁড়ে মারল। পলকের এমন কাজে রনিতের মুখে হাসি ফুটল। প্রত্যয় তুয়াকে ইশারা করলো পলককে নিয়ে একটু দূরে যেতে। তুয়া প্রত্যয়ের ইশারা বুঝলো আর কথা ছলে পলককে নিয়ে ইচ্ছেদের বাসায় ঢুকলো। ওদের যেতে দেখে প্রত্যয় রনিতকে বলল, পলকের এই রোগের নাম পাইকার ডিসঅর্ডার, যদিও এটা একটা মানসিক রোগ।
একথা শুনে রনিত অবাক হয়ে তাকালো, কারণ অখাদ্য কিছু জিনিস খাওয়া কোনো রোগ হতে পারে এটা ওর জানাই ছিল না। রনিত এবার ব্যাপারটা সিরিয়াসভাবে নিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। প্রত্যয় রনিতের কথার প্রত্যুত্তরে বলল, জি অবশ্যই। পলকের এই অদ্ভুত ইচ্ছে দুটো কারণে হতে পারে। প্রথমটা হলো প্রেগন্যান্সি, আর দ্বিতীয়টা পাইকা ডিসঅর্ডার। পাইকা রোগের লক্ষণ ছাই, কয়লা, সুতা, ইট, কলমের কালি, মাটির তৈরি চায়ের ভার, এক কথায় অখাদ্যগুলো খেয়ে ফেলা। তাছাড়া শরীরে আয়রন আর জিঙ্কের অভাব থাকলে অদ্ভুত খাবার খেতে ইচ্ছে করে, যেটা এই মুহূর্তে ওর বাচ্চার জন্য ক্ষতিকর। প্রেগনেন্সিতে হরমোন চেঞ্জের কারণে এই সমস্যা দেখা দেয়, আবার সমাধানও হয়ে যায়। আপনি ওর সঙ্গে কথা বলুন, ওর মানসিক চাপটা কী নিয়ে বোঝার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তো সেটার সমাধান করুন। তারপরও যদি ঠিক না হয় তাহলে এর রোগের চিকিৎসা নিতে হবে, কারণ এটা হাস্যকর রোগ হলেও রোগ সরানোর পথ এতটাও সহজ নয়। রনিতের মুখে চিন্তার ছাপ দেখে প্রত্যয় আবারও বলল, সমস্যা থাকলে সমাধানও হবে। আপনি ইজি থাকুন আর পলকের কার্যকলাপে নজর রাখুন। রনিত প্রত্যয়কে ধন্যবাদ জানালো। প্রত্যয় নিজে থেকে এই ব্যাপারটা না জানালে সে ব্যাপারটা তুচ্ছ ভেবে অবহেলা করত। প্রত্যয় রনিতের থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আবারও হেসে বলল, বাচ্চা ছেলে বা মেয়ে হওয়া নিয়েও সন্তান সম্ভব মায়েরা চিন্তিত থাকে, আর এই চিন্তাটা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করে। অনেকের আবার শ্বশুরবাড়ির চাপ, বাচ্চা নিয়ে হাজবেন্ডের খুশি অখুশির ভাবনা, মেয়ে বাচ্চা নিয়ে মানুষের কটু কথার ভয়, এসব নিয়েও মানসিক রোগ সৃষ্টি করে। আপনি ওর প্রতি খেয়াল রাখুন, তাহলে হয়তো সবটা বুঝতে পারবেন। আসি। প্রত্যয় তোয়াকে ডেকে ওদের বাসায় চলে গেল। প্রত্যয়ের কথা দিয়ে রনিতকে সমস্যা দেখিয়ে দিল, আর রনিতও সেটা দ্রুত ক্যাচ করতে পারলো। কারো পরিবার নিয়ে হুট করে কথা বলাটা বেমানান, তাই প্রত্যয় ঘুরিয়ে পেঁচিয়ে পরিবারের কথাটা রনিতকে বোঝালো। যদিও পরিবার নিয়ে কথাটা প্রত্যয় আন্দাজে ঢিল ছোড়ার মতো করে বলেছে, যাতে রনিতের এই ব্যাপারটাও ভেবে দেখে আর সমস্যাটা খুঁজে বের করতে পারে। প্রত্যয়ের প্রত্যেকটা কথা রনিত গভীরভাবে চিন্তা করলো। প্রেগনেন্ট হওয়ার পর থেকে পলকের একই কথা, কি বাবু হবে, কার মতো হবে, তুমি খুশি তো, মেয়ে হলে ভালোবাসবা তো? আমার মনে হয় মেয়ে হবে। অহরহ বার সে পলকের এই কথার সম্মুখীন হয়েছে। আর রনিতের মা দাদি মেয়ে বাচ্চা পছন্দ করে না, এই কথাও পলক জানে। হয়তো এইসব চিন্তায় পলকের মানসিক চাপ সৃষ্টি হয়েছে। রনিত সমস্যা এবং সমাধান দুটিই পেয়ে না দাঁড়িয়ে পলককে নিয়ে বাসায় চলে গেল। সন্ধ্যার পর চাঁদ প্রিয়মের কাছে পড়তে বসেছে। এই নিয়ে প্রিয়ম একই অঙ্ক চাঁদকে 5 বার বোঝালো, কিন্তু চাঁদ তাও বুঝতে পারছে না। প্রিয়মের কটমট করে তাকানো দেখে চাঁদ না বুঝেও বলল বুঝেছে। প্রিয়ম চাঁদকে একটা অঙ্ক করতে দিল। চাঁদ তখন ধরা খেয়ে কলমের নিব কামড়াতে লাগলো। চাঁদের কাহিনী বুঝতে পেরে প্রিয়ম স্টিলের স্কেলটা হাতে নিল। চাঁদ তখন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, তো আপুরা এসেছে নাকি দেখে আসি। প্রিয়ম স্কেলটা দিয়ে ইশারা করে ওকে বসতে বলল। চাঁদ মিনমিন করে বলল, তোমার কাছে অঙ্ক বুঝছি না, আমি ভাইয়ার কাছে বুঝবো। প্রিয়ম তাচ্ছিলের হাসি হেসে বলল, ভাইয়া নিজের ব্রেনকে পরীক্ষা করতে কানে ইয়ারফোন গুঁজে ফুল পাওয়ারে গান দিয়ে ত্রিকোণমিতি আর পিথাগোরাসের অঙ্কের সমাধান করে, তাহলে ভাবো সে কেমন ছাত্র। তাই বলছি তোমার মতো গবেট গিয়ে ভাইয়ার সময় নষ্ট করো না। কথাটা শুনে চাঁদ মুখ ভেঙচি দিয়ে খাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজে নিজে অঙ্ক করতে লাগলো। আর প্রিয়ম নিজের বই নিয়ে পড়তে মন দিল। প্রিয়মের কিছুদিন পর পরীক্ষা, তাই সে শুয়ে শুয়ে পড়ছিল। ওর দেখে চাঁদ শখ করে পড়তে বসে ফেসে গেছে। প্রিয়ম পড়তে পড়তে চাঁদের খাতার দিকে তাকাচ্ছে। একটা জায়গায় সে চাঁদ আটকে গেছে, সেখানে সূত্র প্রয়োগ করলে সমাধান বের হয়ে যাবে। প্রিয়ম চাঁদের খাতা টেনে সমাধান করে দিল, আর বেশ কয়েকটা সূত্র লিখে চাঁদকে মুখস্থ করতে দিল। চাঁদ মন দিয়ে পড়ে প্রিয়মকে ধরতে দিল। প্রিয়ম এলোমেলো করে ধরাতে চাঁদের সবটা গুলিয়ে গেল। তখন তুয়া ড্রয়িং রুমে বসে চাঁদকে ডেকে উঠল। তুয়ার ডাক শুনে চাঁদ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়ম চাঁদের দিকে তাকিয়ে বলল, বুদ্ধি আছে কিন্তু কাজে লাগায় না, ফাজিল একটা। একটু পরে চাঁদ হন্তদন্ত হয়ে ছুটে এসে প্রিয়মকে বলল, এই লোক, এই আপনার পুরো নাম কি? প্রিয়ম হাতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে ভদ্রতা শিখাই দিব। থাপ্পড়ের কথা শুনে চাঁদ ঢোককে জোরপূর্বক হেসে বলল, আপনার পুরো নামটা বলেন, একটু দরকার ছিল। প্রিয়ম ভ্রু কুঁচকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তাশফিক সাফায়েত প্রিয়ম।
চাদর হাতে সুন্দর একটা ব্রেসলেট দেখিয়ে বলল, প্রত্যয় ভাইয়া প্যারিস থেকে এনেছে। আমারটাতে এস আর তুয়া আপুরটাতে ডাব্লিউ লেখা। দারুণ দেখতে, তাই না? প্রিয়ম বলে ওর পড়াতে মন দিল। আজাদ মুখ ভেঙচি দিয়ে স্থান ত্যাগ করলো। প্যারিস থেকে আসার সময় প্রত্যয় চাঁদ তুয়ার জন্য একই রকম দুটো ব্রেসলেট এনেছে, শুধু অক্ষর আলাদা। আরও অনেক কিছুই এনেছে, কিন্তু দেওয়ার কথা প্রত্যয়ের মনেই ছিল না। প্রিয়ম জানে প্রত্যয় ওর জন্য অনেক কিছু এনেছে, কারণ প্রত্যয় যতবার প্যারিসে যায় ততবারই ওর জন্য ইউনিক মডেলের ড্রেস অবশ্যই আনে। প্রিয়মের গিটারটাও প্যারিস থেকে আনা। রাতে খাওয়ার সময় প্রত্যয়ের আব্বু জানালেন কালকে সবাই বসুন্ধরার ফ্ল্যাটে চলে যাবে, এখান থেকে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো নেবে। আসবাবপত্র দিয়ে ওই ফ্ল্যাট সাজানোই আছে। প্রত্যয় তখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে চাঁদ তুয়াকে ব্রেসলেট দিয়েছিল। তার পরপরই জরুরি কল আসায় হসপিটালে চলে গেছে। কিছুক্ষণ পরে তুয়া কল দিল, কিন্তু প্রত্যয় রিসিভ করলো না। প্রত্যয়ের অপেক্ষা করতে করতে তুয়া ব্যালকনিতে ঘুমিয়ে গেল, আর ওখানে সারা রাত কেটে গেল, কিন্তু প্রত্যয় বাসায় ফিরল না। পরদিন সকাল 8টায় জামিল প্রিয়মকে ফোন করে বলল, ছোট ভাই দ্রুত হসপিটালে চলে এসো, একটা সমস্যা হয়ে গেছে। গত রাতে ইচ্ছের আব্বু বাসায় এসেছেন। মূলত ইচ্ছেদের সিলেটে নিয়ে যাওয়ার জন্য ওনার এই আগমন। যদিও ওদের যাওয়ার কথা ছিল না, কিন্তু হুট করে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। রনিতের সাহায্য নিয়ে ওনাদের কোচকাছও প্রায় শেষ। ইচ্ছের ওর আব্বুকে পেয়ে রুম থেকে আর বের হয়নি। খুব সকালে ঘুম থেকে উঠে ইচ্ছে ওর আব্বুকে খুঁচিয়ে ওঠালো। তার বায়না সে এখন ঘুরতে বের হবে। মেয়ের জেদের কাছে হার মেনে ইচ্ছের আব্বু ইচ্ছেকে নিয়ে বের হলো। ইচ্ছে ওর বাবার আঙ্গুল ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে, সাথে তোতা পাখির মতো কথার ফুলছুরি তো আছেই। ইচ্ছের আব্বু মেয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসলেন। 2 বছর আগে ইচ্ছের আব্বু আম্মু পালিয়ে বিয়ে করেছিলেন। দুই পরিবারের কেউ আজও তাদের মেনে নেয়নি, আর না কারোর সঙ্গে ওনাদের যোগাযোগ হয়েছে। এখন মেয়েটাই ওনাদের বেঁচে থাকার অবলম্বন। মেয়েকে নিয়ে ওনারা বেশ সুখে আছেন। ইচ্ছে হঠাৎ হাঁটতে হাঁটতে একটা ডোবার সামনে দাঁড়িয়ে গেল। তারপর আঙ্গুল দিয়ে একটা ব্যাঙ দেখিয়ে বলল, বাবা, ব্যাঙ্গেল মা বাবা আর বন্ধু আছে। ইচ্ছে আব্বু হেসে বললেন। ইচ্ছে বড়দের মতো করে মাথা নাড়িয়ে আবার হাঁটতে লাগলো। একটু পরে আকাশের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, বাবা, আমার পাখির মতো আকাশে উড়বো। ইচ্ছের বাবা মেয়ের কথার উত্তর খুঁজতে লাগলেন। তখন একটা কুকুর ছানা ঘেউ ঘেউ করে উঠল। ইচ্ছে বাবা পালাও বলে বাসার দিকে দৌড়াতে লাগলো। ইচ্ছের আব্বু মেয়েকে কোণে তুলে দৌড়ে বাসায় ঢুকে গেল। কুকুর ছানাটা ওদের পিছু নিয়ে দৌড়ে এসে গেট বন্ধ দেখে ঘুরে চলে গেল। সকাল 8টায় বাস, তাই 7:30টায় ইচ্ছেরা রেডি হয়ে নিল। ওনারা তুরাগ এবং প্রত্যয়দের থেকে বিদায় নিতে গেল। সবার সঙ্গে দেখা হলেও প্রত্যয়ের সঙ্গে ইচ্ছে দেখা হলো না। প্রিয় ইচ্ছেকে কোলে নিয়ে আদর করে উপহার দিল। এই তোতা পাখিটা চলে যাবে, তাই সবার মন খারাপ। তুয়া ছোট ছোট চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, আবার বেড়াতে আসবি তো? ইচ্ছে ভুবন ভুলানো হাসি দিয়ে হাসিচোখ মাথা নাড়ালো। তারপর ইচ্ছে সবার দিকে তাকিয়ে বলল, পুতুয়া কোথায়? আমার সাথে কথা বলবে না? প্রত্যয়ের আব্বু ইচ্ছেকে কোলে নিয়ে 1000 টাকার নোট দিয়ে বললেন, ইচ্ছে বুড়ি প্রত্যয় তো বাসায় নেই, হসপিটালে জরুরি কাজ আটকে গেছে। ইচ্ছে টাকাটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, আচ্ছা। তারপর আর অনেক পলক সহ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই তোতা পাখিটার সাথে ওদের আর দেখা হবে কিনা কারো জানা নেই। প্রিয়ম ব্যালকনিতে এসে ইচ্ছেদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। দুষ্টটা এসে আর বলবে না, কান্না চোখ দাও তুমি কাল্লাপ পোলা প্রিয়ম। তোরা সবাই একসঙ্গে সকালে নাস্তা করতে বসেছে। আজকে ওরাও বসুন্ধরার ফ্ল্যাটে চলে যাবে। প্রত্যেক সময় নেই, তাই ওরা সবাই গোছগাছ করে নিয়েছে। পরে এসে বাকি জিনিসগুলো নিয়ে যাবে। 8টার দিকে প্রিয়মের ফোনে কল আসলো। তখন সে খাচ্ছিল। প্রিয়ম রুমে গিয়ে কল রিসিভ করলে জামিল বলল, ছোট ভাই দ্রুত হসপিটালে চলে এসো, একটা সমস্যা হয়ে গেছে। প্রিয়ম আতঙ্কিত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, ভাইয়া ঠিক আছে? জামিল কথা না পেয়ে প্রিয়মকে আসতে বলে কল কাটলো। প্রিয়ম হাত ধুয়ে বাইকের চাবি নিয়ে বের হচ্ছিল। তখন ওর আব্বু বললেন, এখন কোথায় যাচ্ছ? একটু পর আমাদের তো বের হতে হবে তো। প্রিয়ম যেতে যেতে আব্বু তুমি সবাইকে নিয়ে যাও, আমি পরে আসছি। বলেই দৌড়ে নেমে বাইক নিয়ে বেরিয়ে গেল। রনিত পলককে সাবধানে থাকতে বলে অফিসে চলে গেল।
পলককে একা বাসায় রাখা ঠিক হবে না, এজন্য বাচ্চার কথা সবাইকে জানিয়েছে। আর পলকের মাকে এখানে থাকার কথা বলেছে। কালকে বিকেলে রনিত পাকা টমেটো এনেছে, কারণ পলক বিট লবণ দিয়ে টমেটো খেতে বেশ পছন্দ করে। পলক পুরো রুম হেঁটে হেঁটে টমেটো খাচ্ছিল। তখন রনিত ওর ফোনে কল দিল। হঠাৎ পলকের হাত ফসকে টমেটোটা পড়ে গেল। পলক বিরক্ত হয়ে টমেটোটা না তুলে রনিতের কল রিসিভ করলো। 5 মিনিট কথা হলো। পলক ফোনের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে টমেটোর উপর পা ফেললো। টাইলস করা মেঝেতে পা পিছলে পড়ার সময় ধরার কিছুই পেল না। ফলস্বরূপ মেঝেতে আছড়ে পড়ে হো মা বলে চিৎকার করে উঠল। পলক প্রচণ্ড ব্যথায় পেট চেপে ধরে ছটফট করতে লাগলো। ফোনটা দূরে ছিটকে পড়াতে হাত বাড়িয়ে ফোনের নাগাল সে পেল না। পেটে আঘাতপ্রাপ্ত হয়ে পলকের ব্লিডিং শুরু হলো। প্রায় 2 ঘন্টা পর রনিত পলকের আর খোঁজ পাচ্ছে না। সে অনবরত ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। এছাড়াও নেই যে পলকের কাছে পাঠিয়ে খবর নিবে। রনিত ব্যাপারটা অফিসে জানিয়ে বাসার পথে রওনা দিল। ডিএম হসপিটালে পৌঁছে বাইক রেখে দৌড়ে ভেতরে প্রবেশ করলো। তারপর জামিলের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, জামিল ভাই, আমার ভাইয়া কোথায়? ভাইয়া ঠিক আছে? জামিল প্রিয়মকে হাঁপাতে দেখে প্রত্যেক চেম্বারে নিয়ে গিয়ে বসালো। তারপর বলল, হসপিটালে একটা সমস্যা হয়েছে। কালকে রাতে একটা ছেলেকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। ছেলেটা হার্টের পেশেন্ট ছিল। ডক্টর আহমেদ ওটিতে ছিল আর ডক্টর সাফাত ছিল ছুটিতে। তাই জরুরিভাবে প্রত্যয় স্যারকে ডাকা হয়েছিল। প্রত্যয় স্যার এসে ছেলেটার চিকিৎসা শুরু করে। ছেলেটা শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে ওর অবস্থা খুব খারাপ হচ্ছিল। ওটিতে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী নার্সরা ওর শরীরে থাকা তাবিজ মাদুলি খুলে ফেলেছিল। গ্রামের মানুষ জিন ভূতের কারবার ভেবেছিল। তাই এতদিন ছেলেটার চিকিৎসা না করে কবিরাজ দেখিয়েছে। কবিরাজ টাকা খেয়ে একাধিক মাদুলি দিয়েছেন। ছেলেটার শরীরে বহু গলা আর কোমরের মোট 8টা মাদুলি ছিল। মাদুলি খুলে বাড়ির লোকের হাতে দেওয়া হয়েছে। ছেলেটার হার্ট ব্লক হয়েছিল। শেষ মুহূর্তে এসে চিকিৎসায় কাজে লাগেনি। ফলে সারা রাত মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে মারা গেল। প্রত্যয় স্যার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনারও কিছু করার ছিল না। কিন্তু এখন ছেলেটার বাড়ির লোক ঝামেলা শুরু করেছে। তারা বলছে মাদুলি খুলে ফেলাতে ছেলেটা মারা গেল। এখন সব দোষ প্রত্যয় স্যারের। স্যার নাকি সঠিক চিকিৎসা করেনি। প্রিয়ম সবটা শুনে বলল, ভাইয়া কোথায়? জামিল বলল, ওটিতে আছে। 3 ঘন্টা আগে বের হবে না। ওই ছেলের বাড়ির লোকও ওটির বাইরে আছে। প্রিয়ম জামিলকে নিয়ে ওটির কাছে গেল। রনি দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল। পলক সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে আছে। রনি দ্রুত পলককে কোলে তুলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রনিত পলককে প্রত্যয় হসপিটালে ভর্তি করলো, কিন্তু প্রত্যয়ের খোঁজ করে রনিত পেল না। হঠাৎ প্রিয়মকে দেখে রনিত ওকে সবটা জানালো। প্রিয়ম রিসেপশনে বলে দিল বেস্ট চিকিৎসার ব্যবস্থা করতে। প্রিয়মের হুকুম পেয়ে নার্স আর ডক্টর মিলে দ্রুত পলকের চিকিৎসা শুরু করলো। কিন্তু পলকের মিসক্যারেজ এবং অতিরিক্ত রক্তক্ষরণের জটিলতা দেখা দিল। পলকের শরীরে রক্ত কম, তার উপরে অপরিপক্ক বয়স, গর্ভধারণ, আবার মিসক্যারেজ, সব মিলিয়ে পলক মৃত্যুর সঙ্গে লড়াইয়ে নেমেছে। তারপর প্রিয়ম ওটির কাছে গিয়ে দাঁড়ালো। ওই ছেলের মা কাঁদছে আর প্রত্যয়কে অভিশাপ দিয়ে বলছে, ওই ডাক্তারের মায়ের বুক খালি হোক। ওই ডাক্তার আমার বুক খালি করলো রে। ওই ডাক্তার যেন জ্বলে পুড়ে মরুক রে। প্রিয়ম ওনার কাছে গিয়ে বলল, এক মা হয়ে আরেক মাকে এই অভিশাপ দিচ্ছেন, এই বিবেক আপনার? হঠাৎ একটা ছেলে প্রিয়মের কলার ধরে পেস্ট্রি গাড়ি দিয়ে বলল, পোলা হিরো সাজতে এসেছিস, যা ভাগ এখান থেকে। প্রিয়ম ছেলেটার নাক বরাবর সজোরে খুশি বসিয়ে দিল। জামিল কোনো রকম পরিবেশ সামলে প্রিয়মকে নিয়ে বাইরে গেল। ওইদিকে রনিত পাগল হয়ে গেছে, সে রক্ত জোগাড় করতে পারছে না। প্রিয়ম শুনে ওর বন্ধুদের ডাকলো। রনিত বাড়ির লোকরাও শুনে চলে আসলো। এদিকে পলকের শরীর রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওর শরীরে রক্ত নিচ্ছে না। রনিত লোকলজ্জা ভুলে শব্দ করে কাঁদতে লাগলো। একটু পরে ডক্টর এসে জানালো, পেশেন্ট রেসপন্স করছে না, সরি। রনিত কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে যেন ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। রনিত এই খবরটা নিতে পারল না, সেন্স হারিয়ে ফেলল। আর অপরিপক্ক বয়সে বিয়ে, বাচ্চা, অসাবধানতা, পলকের প্রাণটা গেল। বাস্তবতায় করাঘাত বড়ই নিষ্ঠুর, তবু আমরা মানতে বাধ্য। কারণ জীবন কারো গড়ার নিয়মে জীবন চলে না। জীবন চলে বাস্তবতায় করাঘাতে পিষ্ট হতে হতে। 2 ঘন্টা পর প্রত্যয় ওটি থেকে বের হলো। ওই ছেলেটা প্রত্যয়কে দেখে বলল, তুই আমার বোনকে বিধবা করেছিস।
তোর নামে আমি কেস করব। প্রত্যয় নার্সকে ডেকে একটা কাগজ নিয়ে ওদের দেখিয়ে বলল, এই পেপারে আপনারা সাইন করেছিলেন। এই সাইন মানে পেশেন্টের কিছু হলে ডক্টর বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। তাহলে এখন ঝামেলা করছেন কেন? তখন একজন মহিলা তীরে এসে বললেন, 2 অক্ষরের শিখে জ্ঞান দেওয়া হচ্ছে। আমরা কিছু বুঝি না? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? প্রিয়ম রেগে দূরে দাঁড়িয়ে বলল, ঘাসে মুখ দেন অথবা গোবরে, এটা আমাদের দেখার বিষয় না। ফাউল কাহিনী না করে বিদায় হন। মৃত ছেলেটার মা কাঁদতে কাঁদতে বলল, বাবারে, তুই কেন মাদুলিটা খুইলা ফেলাইলি রে? কবিরাজ কইছিল ওইটা না খুলতে রে। প্রত্যয় ওনার সামনে বসে সুন্দর করে বুঝিয়ে বললেন, আন্টি, চিকিৎসার সময় এসব অ্যালাউ করা হয় না। হার্টের চিকিৎসাতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব থাকলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, তাই নিয়ম অনুযায়ী খুলতে হয়। আর মৃত্যু তো স্বয়ং আল্লাহর হাতে। প্রত্যয়ের কথাটাতে পরিবেশ শান্ত হয়ে যাচ্ছে, তাই মার খাওয়া ছেলেটা ক্ষিপ্ত হয়ে বলল, মিষ্টি কোথায়? মন ভোলানো হচ্ছে। তুই আমার বোনকে বিধবা করছিস। এখন তোকে আমার বোনের সব দায়িত্ব নিতে হবে। ছেলেটার কথাটা বলতে দেরি, কিন্তু প্রিয়মের লাথি দিতে দেরি করেনি। সে পরপর 3টে ঘুষি আর একটা লাথি দিয়ে বলল, ভেবেছিস তোর থার্ড ক্লাস কথা মেনে নিব? বোনের দায়িত্ব নেওয়ার ভয়ে এখন ডক্টরের ফাঁসাচ্ছিস? মনে করেছিস কিছু বুঝি না? প্রিয়ম কথাটা ভুল বলেনি। এটাই ছিল তাদের ঝামেলা সৃষ্টির মূল কারণ। আর এখানকার কেউ এদের উস্কেছে এবং বুঝিয়েছে বোনকে প্রত্যয়ের ঘাড়ে গছালে রাজা আর রাজত্ব দুটোই তাদের। বোকা ছেলেগুলো উস্কানিমূলক কথা শুনে তাই করেছিল, কিন্তু মধ্যখানে ধরা খেয়ে গেল। প্রত্যয় প্রিয়মকে থামিয়ে ওর চেম্বারে নিয়ে গেল, আর প্রিয়ম যাওয়ার আগে ছেলেটাকে বলে গেল, চেঁচামেচি বাইরে গিয়ে কর বাস্টার্ড, নয়তো তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। প্রত্যয় প্রিয়মের থেকে পলকের কথা শুনে দ্রুত পায়ে ক্যাবিনের দিকে গেল। রনিক তখনও থম মেরে বসেছিল। প্রত্যয় ক্যাবিনে ঢুকে পাশে দাঁড়িয়ে থাকা ডক্টরের দিকে তাকালো। ডক্টরের চোখের ভাষা বুঝে প্রত্যয় চুপ হয়ে গেল। রনির ছলছল আকুতি ভরা চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে আছে, কারণ ওর শেষ ভরসাটুকু প্রত্যয়ের একটা প্রত্যুত্তর। প্রত্যয় নিজে চেক করে না বোধক মাথা নাড়ালো, যার অর্থ আর নেই। রনিতের শেষ আশাটুকু এক নিমেষেই নিভে গেল। সে মেঝেতে বসে দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। তুয়া চাঁদ পলকের খবরটা শুনে হসপিটালে ছুটে এসেছে। কালকে রাতে পলকের সঙ্গে ওদের কথা হয়েছে, আর আজকে পলক আর নেই। তুয়া জন্য এটা মানতেই পারছে না। একটু পরে হসপিটাল থেকে পলককে রনিতের বাসায় আনা হলো। পলক লাল শাড়ি পরে এই বাসায় প্রবেশ করেছিল, আর আজ সাদা কাফনে চিরতরে গৃহত্যাগ করবে। এটি যেন বাস্তবতার নিষ্ঠুর এক নিয়ম। প্রত্যেক হসপিটালের কাজ সেরে সবাইকে নিয়ে রনিতের বাসায় আসলো। পলকের মা বাবা উঠানে বসে শব্দ করে কাঁদছেন। এতদিন যারা পলককে কটু কথা শোনাতো, আজ তারা ওর চিরবিদায়ে অশ্রু ছড়াচ্ছে। পলকে গোসল করিয়ে কাফন পরানো হয়েছে। পৃথিবীর মায়া ত্যাগ করে ওর অন্ধকার কবরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। পলকের নামটা বাতিল করে লাশ নামে নামকরণ করা হয়েছে। শরীর থেকে প্রাণ যেতেই লাশ নামে সবাই ডাকা শুরু করেছে। লাশ দাফন হবে কখন? লাশকে গোসল করানো হয়েছে? লাশ কয়টার সময় মারা গেছে? আশেপাশের মানুষজন ফিসফিস করে এইসব আলোচনা করছে। রনিত ধীর পায়ে হেঁটে পলকের কাছে গিয়ে বসলো। এক দৃষ্টিতে পলকের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি যাও, আমিও খুব শীঘ্রই আসবো। হাসরের ময়দানে আমাদের আবার দেখা হবে। রনিতের কথাটা শুনে উপস্থিত সবার শরীরের পশম দাঁড়িয়ে গেল। রনিতের কথাটা বুঝিয়ে দিল পলকের প্রতি তার ভালোবাসা। কথাটা বলে রনিত মাথা নিচু করে কাঁদতে লাগলো। ঈশার নামাজের পূর্বেই পলকের দাফন কার্য সম্পূর্ণ করা হলো। কবরস্থান থেকে সবাই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো। শুধু রনিত পলকের কবর থেকে একটু দূরে বসে রইল। ওদের 2.5 মাসের মৃত বাচ্চাটা দেখে রনিতের বুকটা ফেটে যাচ্ছিল। বাবুটা ধীরে ধীরে বড় হতো। ওকে আদুরে সুরে বাবা বলে ডাকতো, নানান আবদার করতো, কিন্তু সবটাই অপরিপূর্ণ স্বপ্ন হিসেবেই রয়ে গেল। শুধু পলক নয়, ওদের বাচ্চাটা ওকে ফাঁকি দিল। রনিত মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আল্লাহ, আল্লাহ গো, আমি পাপী বলি কি আমাকে বাঁচিয়ে রাখলে? আমার 2টা প্রিয় মানুষের সঙ্গে আমাকে কেন নিলে না? রনিতের থেকে বেশ কিছুটা দূরে প্রত্যয় তুয়া দাঁড়িয়ে আছে। তুয়া প্রত্যয়ের বাহুতে মাথা রেখে নীরবে কাঁদছে। আজকে রনিত পলকের জায়গায় ওরা দুজন থাকতে পারত। তুয়া জেদ মানলে হয়তো তুয়ার পরিণতিও এমন হতে পারত।
মূলত এই কারণেই প্রত্যয় তুয়ার আবেগকে সাপোর্ট করেনি। তুয়ার কথাতে কষ্ট পেলেও ভুল পদক্ষেপ নিতে দেয়নি। অপরিপক্ক বয়সে বিয়ে আর গর্ভধারণ দুটোই এক নয়। বিয়েটা সামনে নিলেও অপরিপক্ক বয়সে গর্ভধারণ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তার সঠিক উদাহরণ পলক। তুয়া মারা গেলে প্রত্যয় কী করতো? তুয়াকে ছাড়া প্রত্যয় থাকতে পারতো? প্রত্যয়কে ছাড়া সে বা কীভাবে থাকতো? এসব ভাবনা তুয়াকে কষ্টে জর্জরিত করে দিচ্ছে। তুয়া আবারও ভাবছে, অপরিপক্ক বয়সে অহরহ মেয়েদের বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে। তারা তো দিব্যি সুস্থভাবে বেঁচে আছে। পলকের সঙ্গে এমনটা না হলেও পারত, কিন্তু তা তো হলো না। এখানে আবার প্রমাণ হলো সবার ভাগ্য এক নয়। নিরাপদ পথের যাত্রাকালে সবাই বিনা বিঘ্নে চলে যায়, কিন্তু সহজ সরল মানুষটা সেখানে মুখ থুবড়ে পড়ে, আর নয়তো কোনো একটা বিপদের সম্মুখীন হয়। এর জন্য কারো ভাগ্যের সঙ্গে কারো ভাগ্যের মিল খুঁজতে নেই, কারণ কারো জীবনের পরিসীমা এক নয়। আর এটা তিতা হলেও আর এটা বাস্তবিক সত্য। প্রত্যয় আলতো করে তুয়ার চোখে মুছে শান্ত কণ্ঠে বলল, প্রিয় মানুষটাকে দাফন করার কষ্ট সেই বোঝে, সে করে। হুম, কেঁদো না, দোয়া করো আল্লাহ যেন রনিতকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। তুয়া হেঁচকি তুলে কেঁদে বলল, ভাইয়ার কষ্টটা চোখে দেখা যাচ্ছে না, এমনটা তো না হলেও পারতো। প্রত্যয় প্রত্যুত্তরে বলল, এটা হচ্ছে বাস্তবতা, নিষ্ঠুর করাঘাত, আর এটা আমরা সবাই মানতে বাধ্য। একটু পরে প্রত্যয় তুয়া রনিতকে বুঝিয়ে বাসায় নিয়ে গেল। বাসায় ফেরার সময় রনিত বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। ওর মনে হচ্ছিল পলক ওকে ডাকছে, কিন্তু পলকের ডাক শুনতে পেল না। প্রত্যয় রনিতের বাসায় নিয়ে গিয়ে যতটুকু সম্ভব পৌঁছালো। রাত 11টার দিকে রনিতের খেয়াল রাখতে বলে প্রত্যয় তুয়াকে নিয়ে বাসার পথে রওনা দিল। দাফনের কাজ শেষ করে প্রিয়মরা চলে গেছে, শুধু প্রত্যয় আর তুয়া ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রনিতের বাসাটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। বাড়িতে তুয়া প্রত্যয়ের বুকে মাথা রেখে চুপটি করে বসে আছে। প্রত্যয় এক হাতে তুয়াকে আঁকড়ে ধরে অন্য হাতে ড্রাইভ করছে। তুয়াকে নিশ্চুপ দেখে প্রত্যয় তুয়ার দিকে একবার তাকিয়ে বলল, বাস্তবতা নিয়েই আমাদের জীবন। জন্ম নিলে মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। জানো, একটা সময় আমি আমার পেশেন্টের মৃত্যু মানতে পারতাম না। খারাপ লাগতো, খুব কষ্টও হতো। মনে হতো জাদু করে সবাইকে বাঁচিয়ে দিতে, কিন্তু জন্ম আর মৃত্যু জাদুঘাটি তো সৃষ্টিকর্তার হাতে, তাই কষ্ট হলেও মেনে নিতে হতো। ইন্টার্নির সময় প্রথমবার হার্টের অপারেশন করা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, অথচ আজকে এই হাত দিয়ে অসংখ্য পেশেন্টের হার্ট অপারেশন করি। এখন হসপিটালে রোজ মৃত্যুর রথ আর আপনজন হারানো আর্তনাদ শুনি। এখন পেশেন্টের মৃত্যুর আগ মুহূর্তের ছটফটানি দেখেও অভ্যস্ত হয়ে গেছি। আজকে সকালেও আমার একটা পেশেন্ট মারা গেল। মারা যাওয়ার সময় আমার হাতের মুঠোয় ওর হাত ছিল। ছেলেটা মারা যাচ্ছে দেখে আয়াতুল কুরসি পড়ে ওকে ফু দিলাম। সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আম্মু একদিন বলেছিল, তুমি ডক্টর হওয়ার আগে একজন মানুষ, যখন কেউ তোমার সামনে মারা যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ফু দিবা, তাহলে তার মৃত্যুটা সহজ হবে। আম্মুর কথাটা শুনে আমি ঠিক তাই করি। আমার এই কাজ দেখে অনেকজন হেসেছে, তবু কিন্তু আমি আমার কাজ থামাইনি। জানো তো, আমার মনে হয় আজ আমি কারো শেষ সময়ে পাশে থাকলে আমার মৃত্যুর সময় আমিও কাউকে আমার পাশে পাবো। আর আমরা ডক্টররা কল্পনায় ডুবে নয়, বরং মৃত্যুর মতো কঠিন সত্য দেখে আমাদের দিন কাটে। তবে এর মধ্যেও আরেকটা সত্যি লুকিয়ে আছে, জানো সেটা কি? তুয়া ছলছল চোখে তাকিয়ে না বোধক মাথা নাড়ালো। প্রত্যয় মুচকি এসে এক হাত দিয়ে তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডক্টরদের মন অনেক শক্ত হয়, তারপরেও প্রিয় মানুষটার ক্ষেত্রে তারাও খুব দুর্বল। কথাটা শুনে তুয়া নিজেকে আর আটকাতে পারল না। প্রত্যয় শার্টের কলার আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। প্রত্যয় কিছু বলল না, শুধু দেখেই গেল। সে বুঝলো পলকের মৃত্যু আর রণদের ভালোবাসা দেখে তুয়ার মনে দাগ কেটেছে। এদিকে ইচ্ছের আম্মু এই খবর শুনে কান্নাকাটি করছে। ওরা সিলেটে পৌঁছানোর পরে তুয়ার থেকে খবরটা শুনলো, কিন্তু এত রাতে আর আসতেই পারল না। প্রায় 13 দিন পর রনিত ওর অফিসে গেল। কিছুদিন আগেও রনিতকে বাইরের দেশে যাওয়ার অফার করা হয়েছিল, কিন্তু পলকের জন্য সে না করেছিল। এই গুমোট পরিবেশ থেকে বের হতে রনিত বাইরের দেশে যাওয়ার কথাটা জানালো। যদিও অফিস কর্তৃপক্ষ রনিতের জায়গায় অন্য কারো নাম দিয়েছিল,
কিন্তু রনিতের ব্যাপারটা বিশেষ বিবেচনায় ভেবে ওকে সুযোগ দেওয়া হলো। সে যদি এভাবে নিজেকে সামলে নিতে পারে তাহলে ক্ষতি কি? রনিত অফিস থেকে বের হয়ে পলকের কবর জিয়ারত করে ওখানে বসে রইল। সে বাড়ির কারোর সঙ্গে খুব একটা কথা বলে না, নিজের মতোই চলে। কখন যায় কখন আসে কেউ বুঝতেও পারে না। 4 দিন পর রনিত চাকরি সূত্রে জার্মানিতে চলে গেল। আর যাওয়ার আগে ওর বাবাকে ওদের ফ্ল্যাটের জিনিসগুলো এনে ফ্ল্যাটটা ছেড়ে দিতে বলল। সে চাইলে কাজটা নিজে করতে পারতো, কিন্তু পলক ছাড়া ওর ফ্ল্যাটে ঢোকার সাহস ওর হয়ে উঠল না। ব্যস্ত জীবনে যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। চাঁদ আর তুয়া নিজেদের পড়াশোনায় মন দিয়েছে। এখন ওরা সবাই বসুন্ধরার ফ্ল্যাটে থাকে। প্রিয়ম দুটো প্রোগ্রামে সফল হয়েছে। এখন সে আগের তুলনায় গানের অনেক অফারও পাচ্ছে। চাঁদ আর প্রিয়মের সম্পর্কটা আগের তুলনায় একটু পরিবর্তন এসেছে, কিন্তু প্রিয়মের থাপ্পড়ে কোনো পরিবর্তন আসেনি। চাঁদ উল্টাপাল্টা কিছু করলেই বা বললেই থাপ্পড় খায়। 2 দিন আগে ইচ্ছের সাথে প্রত্যয়ের অনেক কথা হয়েছে। সিলেটে গিয়ে ইচ্ছে থাকতে যাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। কেউ 3 দিনের বেলায় খেলার সাথী পেয়ে মানিয়ে নিয়েছে। তুয়ার আব্বু আম্মু প্রত্যয়দের বাসায় থেকে 2 বার বেড়াতে গিয়েছিলেন। ওনারা এখন তুরাগের বিয়ের চিন্তা করছেন। তুরাগ আজকাল কেমন হয়ে গেছে, কিছু বললেই রেগে যায়, অযথা চেঁচামেচি করে, বিয়ের কথা তুললেই এড়িয়ে যায়। তার ঠিক 2 দিন পর বিকেলের দিকে তুরাগ বাসায় ফিরল। ওর আব্বু আম্মু তখন চা খাচ্ছিলেন। তুরাগ ফোনে কথা বলে রেগে সোফার কুশনটা ছুঁড়ে মেরে বলল, আম্মু, আব্বু, 2 দিনের মধ্যে আমি বিয়ে করব। তোমার বিয়ের ব্যবস্থা করো। তুরাগের বাবা বললেন। তুরাগ রাগটা কন্ট্রোল করে বলল, ইলা নয়, তোমরা অন্য মেয়ে দেখো আর 2 দিনের মধ্যে বিয়ে দাও, না হলে আমি বাড়ি ছাড়া হব। আর ভুলেও ওই মেয়ের নাম মুখে আনবে না। ছেলের কথা শুনি তুরাগের আব্বু আম্মু খুব অবাক হলেন। হয়তো ইলা তুরাগের ঝগড়া হয়েছে, রাগ কমলে আবার দুজনে এক হয়ে যাবে, তাই ওনারা আপাতত প্রত্যুত্তর করলেন না। আর রাগের বশে নেওয়া সিদ্ধান্ত সঠিক সমাধান আনে না। পরে ঠান্ডা মাথায় ছেলেকে বোঝাবেন ভেবে ওনারাও চুপ করে গেলেন। তুরাগ নিজের রুমে গিয়ে সজোরে দরজা আটকে দিল। ওর মন চাচ্ছে সব কিছু চূর্ণ বিচূর্ণ করতে। জীবনটা এত কঠিন কেন? কেনই বা জীবনে এত বাধা বিপত্তি আসে? তুরাগ ওর মাথায় চুল খামচে ধরে এসে ভাবছে। একটু পরে ওর ফোনে রিংটোন বেজে উঠল। তুরাগ ফোনটা হাতে নিয়ে দেখলো তুয়ার কল। সে নিজেকে কোনো মতে সামলে নিল, কারণ যত যাই হোক তুরা কখনো তুয়ার উপর রাগ দেখাতে পারে না। তুরাগ কলটা রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, আম্মু তোকে কিছু বলেছে তাই না? বনু, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, আর আমি জানি তোরা আমার পাশে থাকবি। কথাটা শুনে তুয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া রাগের বশে সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করবে না তো? তুরাগ অকপটে উত্তর দিল, ভুলেও না। আর শোন, সহজ সরল একটা মেয়ের সন্ধান কর। এমন কথা শুনে তুয়া চট করেই বলল, ভাইয়া, তিনি আপু কিন্তু পাত্রী হিসেবে মন্দ না। তুরাগ ওর নিজের ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস গোপন করে বলল, আব্বু আম্মুকে আজকেই কথা বলতে বল, ওরা রাজি থাকলে কালকেই বিয়ে সম্পূর্ণ করব। তুয়া বুদ্ধি খাটিয়ে তুরাগের সমস্যার কথা জানতে চাইল। তুরাগ বোনের কাছে ওর সমস্যার কথা জানালো। সবটা শুনেই তুমি যা বলবে তাই হবে বলে তুয়া কলটা কাটলো। যদিও ইলাকে তুয়া কখনো পছন্দই ছিল না, কারণ ইলা কারোর সঙ্গে মিশতে চাইতো না, ফোন দিলেও এড়িয়ে যেত। তুরা কষ্ট পাবে ভেবে তুয়াও কিছু বলতো না। তুয়া চেয়েছিল ভাইয়ের বিয়ে দিয়ে ভাবি নয় বরং একটা বন্ধু পেতে, আর ইলা কখনোই ওর বন্ধু হতে পারতো না। তবে তিনি সাদামাটা সহজ সরল একটা মেয়ে। তুয়াদের দেশের বাড়ির সৌন্দর্যপুর, ওদের বাড়ি 2 বাড়ি পর তিনিদের বাড়ি। তিনি তুরাকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারেনি, কারণ সে অকারণেই তুরাকে ভয় পায়। তবে হাবভাব দেখে বোঝা যায় তিনি তুরাকে পছন্দ করে। তুয়া ফোনে ওর আব্বু আমাকে সবটা জানিয়ে দিল, এবং ওর আব্বু তিন্নির আব্বুর সঙ্গে কথা বললেন। তিন্নিরা অর্থের দিক থেকে খুব একটা সচল নয়, তবে মানুষ হিসেবে ওরা যথেষ্ট ভালো মানুষ। 2 পরিবারের চেনা জানা অনেক দিনের, তাই ওনারাও এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। 2 দিন পর প্রত্যয়দের বাসার সবাই এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে তুরাগ তিন্নির বিয়ে সম্পন্ন হলো। তিনিদের টিনের চালা দেওয়া বড় উঠানওয়ালা বাড়ি। এসব দেখে প্রত্যয়রা হাই সোসাইটির মানুষ হয়েও নাক কুচকাল না, বরং সবার সাথে অল্পতেই মিশে গেল। তিন্নির দাদি তো প্রত্যয় আর
প্রিয়মের ব্যবহার দেখে প্রশংসায় পঞ্চমুখ। সৌন্দর্যপুর থেকে ঢাকা দীর্ঘ জার্নির পথ, তাই সবাই তুয়াদের বাসাতে থেকে গেল। একতলা বিশিষ্ট পরিপাটি ঘুরে সাজানো গোছানো বাড়িটা, 4টা রুম, ড্রয়িং রুম, রান্নাঘর। বউ আনার পর রাতের খাওয়ার পর্ব চুকিয়ে সবাই শুয়ে পড়েছে। তেমনি তুরাগ এক রুমে, তার পাশাপাশি 2টো রুমে প্রত্যয়, তুয়ার বাবা মা। গেস্ট রুমে এবং ড্রয়িং রুমে আত্মীয়রা, আর তুয়ার রুমে ওরা 4 জন। তুয়ার বেডে চাঁদ, তুয়া, মাঝে প্রত্যয়, প্রিয়ম শুয়েছে 2 ধারে। এদিকে তুয়া ও চাঁদের গল্প শেষই হচ্ছে না। আজকে সারাদিনের কার্যকলাপ নিয়ে তারা গল্প জুড়ে দিয়েছে। প্রিয়ম চাঁদের হাসি দেখে বারবার বিরক্ত হয়ে তাকাচ্ছে, কারণ অকারণে হাসাহাসি ওর মোটেও পছন্দ নয়। প্রত্যয় এক হাতে ভর দিয়ে শুয়ে প্রিয়মকে বললেও, প্রিয়ম, আফজাল চাচা ফোন করেছিলেন, তোমার কথা জানতে চাচ্ছিলেন, তুমি ওনার সঙ্গে কথা বলে নিও। প্রিয়ম বিশ্রী একটা গালি দিতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, এই লোকটা কি বনমানুষই থেকে যাবে? ততক্ষণে চাঁদ তুয়া গল্প বন্ধ করে ওদের কথা শুনছে। চাঁদ ওর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, আমি বাদে আরেকটা বন মানুষ আছে। বাহ, ও শুনে বেশ ভালো লাগলো। প্রিয়ম চাঁদকে নখ কাটতে দেখে ওর হাতের উপর বাড়ি মারল। চাঁদ দ্রুত মুখ থেকে হাত সরিয়ে নিল। প্রত্যয় হেসে বলল, আসলে আফজাল ভাই খুব মজার একটা মানুষ, ওনার কাজই প্রিয়মকে পচানো। তুয়া এবার বলল, কেন ভাইয়াকে পচায় কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। প্রত্যয় হেসে বলে, কাহিনীটা হলো প্রিয়মের খাতনার সময়কার। প্রিয়ম ফট করে উঠে বসে কোন সুরে, প্লিজ ভাইয়া, এদের বলিও না, এরা আমার মানিজ্যতা রাখবে না। এ কথা শুনে চাঁদ লাফ মেরে বসে বলল, ভাইয়া বলেন প্লিজ, কথাটা বললে দোয়া করব আপনাদের যেন টুইন বেবি হবে। এই কথা শুনে 4 জনের মধ্যে হট্টগোল বেঁধে গেল। ওদের হট্টগোল শুনে প্রত্যয়ের আম্মু রুমে আসলেন। চাতুয়া ওনাকে প্রিয়মের সেই সময়কার কাহিনীটা বলতে বলল। উনি হেসে মেঝেতে মাদুর বিছিয়ে বসলেন। চাতুয়া হুড়মুড় করে উঠে বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। 2টো বালিশ এক করে শাশুড়ি আর বউরা মিলে শুয়ে গল্প করতে লাগলেন। প্রত্যয়ের আম্মু তখন হেসে বলতে লাগলেন, তাহলে শোনো সেই কাহিনী। আমার 2 ছেলে 2 মেয়ে। ওর যেমন প্রত্যয় ছোট থেকে খুব শান্ত স্বভাবের, ওর পেট ভরা থাকলে আর জ্বালাতো না। ওকে শুয়ে রাখলে একা একা হাত পা নেড়ে এক মনে খেলতো, কিন্তু খালি গায়ে রাখলে কানের পর্দা ফাটানোর মতন চিৎকার করে কাঁদতো। এইটুকুনো বাচ্চা তাও খালি গায়ে থাকতে চায় না। তবে প্রিয়ম আমাকে খুব জ্বালিয়েছে। ওকে চিৎ করলেও ভ্যাঁ, কাত করলেও ভ্যাঁ করতো। তো শুনো তাহলে আসল কাহিনী। প্রিয়মের খাতনার দিন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই মিলে খুঁজলেও উনি বাকিটুকু আর বলতেই পারলেন না। তার আগে প্রত্যয়ের আব্বুর ডাক শুনেই উঠে চলে গেলেন আর বলেন পরে শোনাবেন। চাতুয়া মন খারাপ করে আফসোস করতে থাকলো। ওদের আফসোসের কথা শুনে প্রত্যয় প্রিয়ম মিটিমিটি হাসতে লাগলো। প্রিয়ম তখন ইশারায় প্রত্যয়কে বলেছিল ওর আম্মুকে থামাতে, না হলে ওদের ইজ্জত শেষ করে দিবে। ভাইয়ের সঙ্গে নিজের সম্মানের কথা ভেবে প্রত্যয় ওর আব্বুকে মেসেজ করলো, আপু, আম্মু বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। প্রত্যয়ের আব্বু ছেলের মেসেজ দেখে হেসে ওনার সহধর্মিনীকে ডেকে নিলেন। আব্বু আম্মুকে রুমে ডেকে নিয়ে বা রুমে ঘুমোতে নিয়ে যান, দুটোই কথা শুনতেই দৃষ্টিকটু দেখায়। এজন্য প্রত্যয় একটা কথা দিয়ে 2টো কাজই সারলো। চাঁদ তুয়া মেঝেতে শুয়ে ফোন দিয়ে আটলো। তারপর চাঁদ উঠে বেডে চলে গেল আর তুয়া প্রত্যয়কে ইশারা ডেকে ছাদে নিয়ে গেল। প্রিয়ম চোখের উপর হাত রেখে শুয়েছিল, এজন্য সে আর কিছু জানতেই পারল না। রনি তোর ফ্ল্যাটে জানালার পাশে দাঁড়িয়ে আছে। কয়েক মাসের সংসার, খুনসুটি, ভালোবাসা, রাগ, অভিমানের কথাগুলো সে স্মৃতিচারণ করছে। এখন যতদিন যাবে স্মৃতিগুলো অতীতের খাতায় জমা হবে আর নিখুঁতভাবে মনের কোণে জীবিত হয়ে থাকবে। রনি দীর্ঘশ্বাস ফেলে কফির মগটা হাতে নিল। সে ঘুম থেকে যখন উঠতে চাইতো না তখন পলকে রেগে বলতো, এই লোক, এই ওঠুন না। পলকের এই রাগ মিশ্রিত কথাটা রনিত খুব মিস করে। সে খুব করে চায় পলক ফিরে আসুক, কিন্তু সেটা আর সম্ভব নয়। রনিত জার্মানিতে এসে ওর কাজের চাপটা খুব বেড়েছে। একাকিত্ব, ব্যস্ততা, কলিগদের সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা, এসব নিয়েই ওর সময়গুলো কাটছে।
চলমান জীবনের চাকা নিজ গতিতে বয়েই চলেছে। সময়ের কাঁটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সবার ব্যস্ততা নিয়ে কেটে গেল আরো 2 মাস। ইচ্ছে পরিপাটি একটা রুমে চুপটি করে বসে চানাচুর খাচ্ছে। ওর বামতে থাকা গোলাপি রঙের টেডি বিয়ার। ইচ্ছের পাশে বসা লোকটি ইচ্ছে দিকে তাকিয়ে বললেন, আম্মু তোমার নাম কি? ইচ্ছে চানাচুরের মধ্যে থাকা বাদামটা মুখে পুরে বলল, আমার নাম ইচ্ছিমণি, তোমার নাম কি? লোকটি হেসে ইচ্ছের গাল টেনে বললেন, আমার নাম সায়ন। ইচ্ছে মিষ্টি এসে ও বলে আবারও চানাচুর খাওয়াতে মন দিল। শাহান ইচ্ছেকে পরখ করে বুদ্ধি খাটিয়ে বলল, ইচ্ছেমণি, তুমি আব্বু আম্মু বাদে আর কাউকে ভালোবাসো? ইচ্ছে গালে হাত দিয়ে ভেবে হাতের আঙ্গুল গুনে গুনে বলতে লাগলো, প্রত্যয় পিয়ম, তুয়াপু, চাঁদাপু, তোলাক ভাইউ, লনিত মামা, পুলক মামনি, আলমামনির পেটের ছোট্ট বাবুকে ভালোবাসি। শাহিন ইচ্ছের বলা নামগুলো দ্রুত নোট করে নিল। তারপর ইচ্ছের গালে লেগে থাকা বাদামের খোসা ফেলে বলল, বাহ, তুমি এতজনকে ভালোবাসো, তা এদের সবার মধ্যে কাকে তোমাকে বেশি ভালোবাসে? ইচ্ছে এবারও ঠোঁট উল্টে ভেবে বলল, প্রত্যয় প্রিয়ম আর তুলাক জান পাখি। শাহিন এই 3 জনের নাম চিহ্নিত করে হাসলো। তারপর পাশের লোকটাকে ইশারা করলে উনি চলে গেল। আর শাহিন ইচ্ছের সঙ্গে আরো গল্প করতে লাগলো। গত সপ্তাহ থেকে প্রত্যয় পেশেন্টের চাপ খুব বেশি। ব্যস্ততা নিয়ে ওর সময় অতিবাহিত হচ্ছে। সেই তুয়াকেও খুব একটা সময় দিতে পারছে না। প্রত্যয়ের ব্যাপারটা বুঝে তুয়া কিছু বলেনি। আজ সকালে পেশেন্ট দেখার সময় প্রত্যয়ের ফোনে বেশ কয়েকবার কল এসেছিল। ফোন সাইলেন্ট থাকায় প্রত্যয় বুঝতে পারেনি। সব পেশেন্ট দেখে ফোনটা হাতে নিয়ে অচেনা নাম্বার থেকে 25টা কল দেখলো। জরুরি ভেবে তৎক্ষণাৎ কল ব্যাক করলো। সেই নাম্বারে বেশ কিছুক্ষণ কথা বলে প্রত্যয় কল কেটে কপালে ঘাম মুছে প্রত্যয় জামিলকে ডাকলো। জামিল এসে তাড়াতাড়ি প্রত্যয়কে ইমার্জেন্সি এয়ার টিকিটের ব্যবস্থা করতে বলে বেরিয়ে গেল। প্রিয়ম তখন বাসাতেই ছিল। চাঁদ তখন স্কুলে আর তুয়া ছিল ওর কলেজে। প্রত্যয় বাসায় ফিরে প্রিয়মকে ওর রুমে ডাকলো আর 2 ভাই কিছু নিয়ে আলোচনা করলো। এক পর্যায়ে প্রত্যয় খেয়াল করলো প্রিয়মের চিন্তিত মুখশ্রীটাকে। তাই সে প্রিয়মকে আশ্বস্ত করতে মুচকে এসে বলল, টেনশন করো না, তুমি সবাইকে নিয়ে সাবধানে থেকো। ইনশাল্লাহ আমরাও জলদি ফিরে আসবো। প্রিয়ম ছলো ছলো চোখে তাকিয়ে বলল, ভাইয়া খারাপ কিছু হবে না তো? ব্যাপারটা সুষ্ঠুভাবে সমাধান হবে তো? অজানা এক ভয়ে দুজনেরই বুক কাঁপছে। তবুও প্রত্যয় নিজেকে শক্ত রেখে প্রিয়মের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ ভরসা। তারপর প্রত্যয় জামিলের কল পেয়ে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। আর প্রিয়ম প্রত্যয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলল, সফল হয়ে ফিরো ভাইয়া, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। পরদিন সকাল থেকে অঝরে বৃষ্টি ঝরছে। সেই সঙ্গে বইছে ঝড় বাতাস। এখন বাজে সকাল 10টা, অথচ অঝর বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে সাত সন্ধ্যাবেলা। সাথে আকাশ কাঁপিয়ে ঘন ঘন মেঘের গর্জনা শোনা যাচ্ছে। আজকে শুক্রবার, চাঁদ তুয়া সহ সবাই বাসাতেই আছে। প্রত্যেক রাতেই তুয়াকে মেসেজে জানিয়েছে টেনশন না করতে, কাজ শেষ হলে সে শীঘ্রই ফিরবে। তুয়া বৃষ্টি দেখছে আর গুনগুন করে গান গাইছে। কলি কাঁচামরিচ খাচ্ছে, সাথে বুলি আওড়াচ্ছে। তুয়া মিষ্টি এসে কলিকে বলল, বলতো কলি, আমি কার বউ? কলি চেঁচিয়ে বলল। কলির উত্তর শুনে তুয়া খিলখিল করে হেসে উঠল। হঠাৎ বাতাসে বৃষ্টির ঝাপটা এসে তুয়ার মুখে লাগলো। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে তুয়া কেঁপে উঠে চোখ বন্ধ করে মৃদু হাসলো। একটু পরে চাঁদ এসে তুয়াকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে গেল। প্রত্যয়ের আব্বু আম্মুর সঙ্গে ওরা লুডুর বাজি ধরলো। চাঁদ আর প্রত্যয়ের আব্বু একদল, তুয়া আর প্রত্যয়ের আম্মু অন্য দল। ওদের সামনে আছে চানাচুর মাখা আর গরম চা। 4 জনে মিলে খাওয়ার সঙ্গে খেলাতে মনোযোগী হলো। প্রিয়ম কালকে রাত থেকে ঘুমায়নি। এখনো সে পুরো রুম জুড়ে পায়চারি করছে আর বারবার ফোন চেক করছে। প্রত্যয়ের কাছে ব্যাঘাত ঘটবে ভেবে সে কলও দিতে পারছে না। যদিও সে জানে প্রত্যয় সঠিক সিদ্ধান্তটাই বেছে নেবে, তবু ও টেনশন কমছে না। টেনশনে প্রিয়মের পুরো শরীর ঘেমে একাকার অবস্থা। অন্যদিন হলে বৃষ্টির সময় সে গিটার নিয়ে বসতো। প্রিয়ম বৃষ্টি খুব পছন্দ করে, অথচ আজ বৃষ্টি ওর কাছে বিরক্তির কারণ। ওইদিকে প্রত্যয়ের হসপিটালে একটা
পেশেন্ট ভর্তি হয়েছে। পেশেন্ট হার্ট অ্যাটাক করেছেন। এর আগে পেশেন্টের হার্টে দুটো রিং পরানো হয়েছিল। সব মিলিয়ে পেশেন্টের শোচনীয় অবস্থা। এবার ওনার হার্ট অ্যাটাকের কারণ ওনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্লাস আসেনি। এজন্য রাগের বশে ছেলেকে খুব মেরেছেন। ছেলে মার খেয়ে কাল রাতে বাসা থেকে বের হয়ে গেছে। মূলত এই টেনশনে উনি হার্ট অ্যাটাক করেছেন। আজ পেশেন্টের চিকিৎসা শুরুর আগে ডক্টর ওনার পূর্বের রিপোর্ট আর সমস্যা জানতে চাচ্ছেন। পেশেন্টের সহধর্মিণী সহজ সরল মহিলা। উনি কথা বলতে গিয়ে থতমত খাচ্ছেন। বারবার হার্ট অ্যাটাককে হার্ট স্ট্রোক বলে ফেলছেন। উনি হয়তো স্ট্রোক আর অ্যাটাকের ব্যাপারটা বুঝতে আনারি। মহিলার মুখে হার্ট স্ট্রোক কথাটা শুনে ডক্টর কাউসার মিটিমিটি হাসছেন। এতে মহিলাটা অস্বস্তিতে পড়ে চুপ হয়ে গেলেন। উনি স্বামী সন্তান ছাড়া অকারণে বাইরের মানুষের সঙ্গে কথা বলতেন না, কিন্তু আজ স্বামীর জন্য হসপিটাল অবধি ছুটে এসেছেন। এখনও ওনার ছেলেটার খোঁজ পাওয়া যায়নি। পাশের বাসার লোকদের সাহায্য নিয়ে উনি স্বামীকে হসপিটালে এনেছেন। লোকগুলো টাকা খরচের ভয়ে হসপিটালে ভর্তি করেই চলে গেছে। অগত্যা এখন মহিলাটিকেই ডক্টরের সঙ্গে কথা বলতে হচ্ছে। মহিলাটার অবস্থা দেখে দুজন নার্স বিড়বিড় করে বলল, এখানে প্রত্যয় স্যার থাকলে কখনো হাসতেন না, বরং সুন্দর করে বুঝিয়ে বলতেন। আর দেখো কাউসার স্যার কেমন করে হাসছে, বুঝলি তো? একেই বলে ডাক্তার হওয়ার গরিমা। একজন নার্স গিয়ে একথা ডক্টর ঈশানকে জানিয়ে দিল। ডক্টর ঈশান ডক্টর কাউসারকে ডেকে সমাধান করে দিলেন, কারণ ডক্টর ওয়াসিক এসব পছন্দ করে না। এসব ব্যাপারে ওয়াসিকের কড়া নিষেধাজ্ঞা জারি আছে। যেহেতু এটা ওয়াসিকেরই হসপিটাল, তাই সবাই ওর রুলস অনুযায়ী চলতে বাধ্য। আর ওয়াসিকের ভাষ্য মতে এখানে যারা আসছে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত নয়, অথবা পিএইচডি করা ডক্টর নয় যে সব জানবে। যদি তারা জানতা হতো তাহলে এখানে আসতো না। তাই হসপিটালের কোনো ডক্টর বা নার্স অকারণে যেন পেশেন্টের বাড়ির লোকদের হেনস্থা না করে। ডক্টর কাউসার প্রত্যেকে কখনোই ভালো নজরে দেখেনি, তাই ঈশানের মুখে প্রত্যয়ের করা রুলস শুনে রাগ হলেও চেপে গেলেন। কারণ এখন কিছু বলা মানে নিজের পায়ে কুড়াল মারা। পরে না হয় এর হিসাব চুকাবেন। ডক্টর ঈশান সুন্দরভাবে মহিলাটার সঙ্গে কথা বললেন এবং পেশেন্টের চিকিৎসা শুরু করলেন। আর ডক্টর কাউসার হাতে রিপোর্টটা রেখে বিরক্ত হয়ে তাকিয়ে স্থান ত্যাগ করলেন। তিনি বেশ কয়েকবার ওর বাবার বাসায় বেড়াতে গিয়েছিল। স্বামী, সংসার, শ্বশুরবাড়ি নিয়ে ওর কোনো অভিযোগ নেই। তুরাগ ওকে কোনো অভিযোগ করার সুযোগ দেয়নি। একদম স্বাভাবিকভাবে চলছে ওদের নতুন সংসার। তুরাগ ইলার কথা তিন্নিকে এখনো জানায়নি। সময় সুযোগ বুঝে পরে জানাবে ভেবে। আর বিয়ের পর আগ বাড়িয়ে প্রাক্তনের কথা বউকে জানানো এক প্রকার বোকামি। ঠিক যে বাস খাওয়ার মতো ব্যাপার। তবে এত কিছুর পরেই তোরা কষ্ট পায়নি বা পাচ্ছে না তাও কিন্তু নয়। সে নিজের কষ্ট নিজে গিলে সবার চোখে স্বাভাবিক আছে এবং তিন্নিকে ওর প্রাপ্ত অধিকারটুকু দিয়েছে। পলকের মৃত্যুতে শুধু তুয়া নয়, আর বেশ কয়েকজনের মনে সচেতনতা সৃষ্টি করেছে। তাদের মধ্যে তুরাগ একজন। সে কড়াভাবে তিন্নিকে বলে দিয়েছে এখন বাচ্চা নেবে না। তিনি তুরাগের কথা বিনা বাক্যে মেনে নিয়েছে। চাঁদ গালে হাত দিয়ে রেখে প্রিয়মের দিকে তাকিয়ে আছে। চাঁদ রুমে ঢুকে প্রিয়মের গালে ঠোঁট ছোঁয়ালো। প্রিয়ম রাগে চোখে তাকালো, কিন্তু কিচ্ছু বলো না। সে ডুবে আছে অন্য চিন্তায়। চাঁদ সুযোগ পেয়ে একই কাজ পুনরায় করলো। প্রিয়ম এবারেও কিছু বলল না। তিনবারের বেলায় প্রিয়ম সজোরে চাঁদের গালে থাপ্পড় বসিয়ে দিল। চাঁদ রেগে গিয়ে প্রিয়মের কলার চেপে ধরে বলল, একটু ভালোবাসলে কি হয়? কিসের এত অহংকার তোমার? আমাকে মানবে না তো ঢং করে আবার বিয়ে করলে কেন? প্রিয়মর কলার ছাড়িয়ে ডেকে বলল, চাঁদ, অতিরিক্ত কোনো কিছু ভালো নাই। ভুলো আর আমার কলারে হাত দিবে না। চাঁদ এবার চেঁচিয়ে বলল, এটা করবো না, সেটা করবো না। আসলে আমি করবোটা কি বলবে আমায়? নাকি তুয়াকে চোখের সামনে দেখে আমাকে তোমার মনে ধরছে না? প্রিয়ম সর্বশক্তি দিয়ে আবারও চাঁদের গালে থাপ্পড় বসালো। চাঁদ চিৎকার করার আগে প্রিয়মর গলা চেপে ধরে বলল, চুপ। আর ফাইনালি শুনে রাখো, থাকতে হলে এভাবেই থাকো, নয়তো বেরিয়ে যা। আর একবার তুয়ার নাম নিলে সত্যি তোকে মেরে পুঁতে দিব। কথাটা বলেই প্রিয়ম চাঁদকে ধাক্কা মেরে ব্যালকনিতে চলে গেল। তখন ওদের দরজার পাশ থেকে কেউ একজন সরে গেল। সেই ব্যক্তি এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। এদিকে চাঁদ মেঝেতে শুয়ে কাঁদতে লাগলো। সেই প্রিয়মের থেকে একটু ভালোবাসা চায়। সবার মতো সেও সুখে সংসার করতে চায়, কিন্তু প্রিয়ম চাইলেও পারে না স্বাভাবিক হতে। ওর নিষ্ঠুর মনটা ওর কথাই শোনে না, কারণ ওর বেহায়া মনটা এখনো কাউকে ভালোবাসে।
রাত 8টার দিকে প্রত্যয় ওর কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালো। একটা বাসায় ঢুকে সে আশেপাশে চোখ বুলালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, আপনি কি প্রত্যয়? প্রত্যয় পেছনে ঘুরে একজন যুবককে দেখতে পেল। সে কিছু বলবে তার আগে কেউ ওর নাম ধরে ডেকে উঠল। প্রত্যয়ের সামনে তাকে তাৎক্ষণিক হাঁটু গেড়ে বসে পড়ল, আর ইচ্ছে দৌড়ে এসে প্রত্যয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছের কণ্ঠে এসে আদরে ডাক, পুত্তয় পুত্তয়, তুমি এসেছো? প্রত্যয় ইচ্ছেকে ওর বাহুডোরে আবদ্ধ করলো। সায়ন দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে আদরে সুরে বলল, খুব দুঃখ পেয়েছো আমার ইচ্ছে মনিটা? ইচ্ছে ঠোঁট উল্টে কেঁদে প্রত্যয়ের গলা জড়িয়ে কাঁধে মাথা রাখলো। ইচ্ছের কপালে হাত দিয়ে পায়ে ব্যান্ডেজ দেখে প্রত্যেক খুব কষ্ট পেল। তখন সায়ন মুচকি এসে বলল, ইচ্ছেমনির রোজা ফুপির সঙ্গে যাও, আমি তোমায় প্রত্যয়ের সঙ্গে একটু কথা বলি। ইচ্ছে ভ্রু কুচকে বলল, কেন কথা বলবা? এটা তোমার আমার পুত্তয়। প্রত্যয় মৃদু হেসে বলল, রাজকন্যারা সব কথা শুনে, আর তুমি তো বেস্ট রাজকন্যা। ইচ্ছে ঠোঁট ফুলিয়ে কান্নারত কণ্ঠে বলল, তুমি চলে যাবা না, আমি কিন্তু তোমার সাথে যাব। প্রত্যয় ইচ্ছের কপালে আদর দিয়ে বলল, আমি যাব না, শোনো তুমি যাও, আমি এখানেই আছি। ইচ্ছে ঘাড় কাত করে সম্মতি দিয়ে রোজার কাছে গেল। সায়ন ইচ্ছের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রত্যেকে জানালো। যদিও ইচ্ছের আব্বু আম্মু এখনও নিখোঁজ। ইচ্ছের আব্বু আম্মু পাচার চক্রের খপ্পরে পড়েছে। যে মানুষ পাচার করতো সে ইচ্ছেদের পাশে ফ্ল্যাটে থাকতো। তার নাম মাহিম। মাহিমের ছেলে ছিল ইচ্ছের খেলার সঙ্গী। দুই পরিবারের যাওয়া আসার মাধ্যমে ইচ্ছেদের অনেক তথ্য মাহিম জেনেছিল। তাছাড়া ইচ্ছের আম্মু সরল মনে অনেক গল্পই ওনাদের কাছে করেছিল। এমনকি পরিবারের কারোর সঙ্গে ওনাদের যোগাযোগ নেই এই কথাও বলেছিল। 2 দিন আগে মাহিবের বউ ইচ্ছেদের দাওয়াত করেছিল এবং খাবারের সঙ্গে কড়া ডোজের মেডিসিন মিশিয়ে ইচ্ছের বাবা মাকে খাইয়েছে। মেডিসিন মিশ্রিত খাবার খেয়ে ওনাদের শরীর অসাড় হয়ে সেন্স হারিয়ে ফেলে। তারপর সুযোগ বুঝে মাহিম ও লোকদের সাহায্য নিয়ে ওনাদের গাড়িতে তোলে। ইচ্ছে তাদের সঙ্গে ছিল। ইচ্ছের কিডনিটাও ওদের টার্গেট ছিল। সমস্যা হলো ওদের বস বাচ্চা কিংবা বাচ্চার কান্না সহ্য করতে পায় না। আর ইচ্ছে তখন বাবা মায়ের সাড়া না পেয়ে অনবরতই কাঁদছিল। তাই মাহিম রেগে চলন্ত গাড়ি থেকে ইচ্ছেকে ছুঁড়ে ফেলেছিল। ইচ্ছে ছিটকে পড়ে বুকে পেটে কপালে খুব আঘাত পেয়ে সেন্স হারিয়েছিল। একদিন পর ইচ্ছে সেন্স ফিরেছে। তারপর থেকে ইচ্ছে পুলিশ অফিসার শাওনের কাছে ইচ্ছে ছিল। পাচারকারী চক্রের মাহিমের খোঁজ পাওয়া যায়নি। তবে তদন্ত করে ইচ্ছেদের বাসা খুঁজে বাসার মালিকের সঙ্গে কথা বলা হয়েছে এবং মালিকের থেকে ইচ্ছের আব্বু আম্মুর নাম্বার সংগ্রহ করা হয়। সেই নাম্বার হ্যাক করে প্রত্যয়ের নাম্বার বের করা হয়েছে। শাওন আর প্রত্যয় মুখোমুখি চেয়ারে বসে আছে, আর ইচ্ছে রুমের দরজা থেকে মাঝে মাঝেই উকি দিচ্ছে। সে খেয়াল রাখছে যেন প্রত্যয় ফাঁকি দিতে না পারে। শাওন ব্যাপারটা খেয়াল করেও কিচ্ছু বলল না। এসব ঘটনা শুনে প্রত্যয় কিছু বলার ভাষাই পেল না। একবার পেছনে ঘুরে ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছে দেখে ভুবন ভুলানো হাসি উপহার দিল। শায়ন তখন অকপটেই বলল, প্রত্যয় আমি ইচ্ছেকে দত্তক নিতে ইচ্ছুক। ইচ্ছেকে দত্তক নেওয়ার কথা শুনে প্রত্যয় ভ্রু কুঁচকে নিল। ইচ্ছের আব্বা আম্মু এখনো কোনো খোঁজ মেলেনি। আর তার আগেই শাওন এসব ভাবছে। প্রত্যয় মনে প্রাণে চাচ্ছে খারাপ কিছু না ঘটুক, কারণ মা বাবা ছাড়া পৃথিবীটা বাচ্চার জন্য যুদ্ধক্ষেত্র। সে ইচ্ছেকে যতই ভালোবাসুক কখনো বাবা মায়ের অভাব পূরণ করতে পারবে না। এখন এই শায়নের প্রস্তাবটা প্রত্যয়ের পছন্দ হলো না। তবু সে মুচকি এসে বলল, আগামীতে কি ঘটবে জানি না, তবে দোয়া করি খারাপ কিছু না ঘটুক। শায়ন কথাটা শুনে ফিচেল হেসে বলল, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন ঘটনার চক্রে খুবই কম মানুষ জীবিত ফিরে আসে। আমি আগামীর কথা ভেবে আমার মত প্রকাশ করলাম। ইচ্ছে তখন ওদের সামনে এসে কান্নারত কণ্ঠে বলল, প্রত্যয় আমি যাব। আমার আব্বু আম্মু কই? আমি আমার বাসায় যাব। প্রত্যয় ইচ্ছেকে কোলে তুলে কথাটা এড়িয়ে বলল, প্রিয়ম তোমাকে আবার প্যারা বলেছে, ওকে বকবে না তুমি? ইচ্ছে রেখে শাহাদাত আঙ্গুল তুলে নাক ফুলিয়ে বলল, পিয়ম পচা, পিয়ম খুব খারাপ পেলা। ইচ্ছের কথা শুনে সায়ন আর প্রত্যয় হাসল।
তারপর তিনজনে মিলে গল্পে মেতে উঠল। একটু পরে শাওন উঠে প্রত্যয়কে একটা রুম দেখিয়ে দিল। কালকে বেশ কিছু কাজ সেরে প্রত্যয় ঢাকায় ফিরবে। এর মধ্যে ইচ্ছের আব্বু আম্মুর খোঁজ পেলে খুব ভালো হতো। রাত 10:30টার দিকে প্রত্যয় ফ্রেশ হয়ে ইচ্ছেকে নিয়ে খেয়ে নিল। গল্প শুনতে শুনতে ইচ্ছে ঘুমিয়ে গেছে। প্রত্যয় উঠে শায়নের থেকে ফার্স্ট এডের বক্স আনলো। তারপর সতর্কতার সাথে ইচ্ছের ব্যান্ডেজ বদলাতে লাগলো। মেডিসিন লাগানোর সাথে সাথে ইচ্ছে কেঁদে উঠে আবারও ঘুমিয়ে গেল। প্রত্যয় সযত্নে ইচ্ছের হাতে পায়ে নতুন ব্যান্ডেজ করে দিল। ইচ্ছে দুই পাশে গোলবালিশ দিয়ে প্রত্যয় রুমের দরজার আটকে প্রিয়মকে ফোন দিল আর মৃদুস্বরে পুরো ঘটনাটা প্রিয়মকে জানালো। প্রিয়ম সবটা শুনে হতবাক। ইচ্ছের সঙ্গে এত খারাপ কিছু ঘটবে সে কল্পনাও করেনি। প্রত্যয় প্রিয়ম দুজনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো, কারণ এখানে ইচ্ছের সঙ্গে আরও খারাপ কিছু ঘটতে পারত। আরও কিছু কথা বলে প্রিয়মকে টেনশন করতে নিষেধ করে প্রত্যয় কল কাটলো আর ইচ্ছে কয়েকটা ছবি তুলে প্রিয়মকে পাঠিয়ে দিল। মায়া ভরা মুখে ছোট্ট ফুলটার দিকে প্রিয়ম তাকিয়ে রইল। প্রিয়মের কানে ইচ্ছের বলা কথাগুলো বাজছে। মনে হচ্ছে ইচ্ছে এক্ষুনি রেগে ওকে বলবে, পিয়ুম তুমি মেলা খারাপ পোলা। পিয়ুম কানাচোর দাও। প্রত্যয় ঘড়ির দিকে একবার তাকিয়ে তুয়াকে ফোন দিল। ওর ফোনের অপেক্ষায় যে তুয়া বসে আছে একথা প্রত্যয়ের অজানা নয়। তুয়া তখন আতশোয়া হয়ে বই পড়ছিল। প্রত্যয়ের কল পেয়ে সে দ্রুত রিসিভ করে বলল, স্বামী এতক্ষণে আমার কথা মনে পড়লো? কেউ আপনার অপেক্ষায় আছে, কথাটা কি ভুলে গিয়েছেন? প্রত্যয় মৃদু হেসে বলল, জি না ম্যাম, ভুলিনি। তা আপনি কি রাতে খেয়েছেন? তুয়া আহ্লাদি কণ্ঠে হেসে বলল, ডক্টর সাহেব, আমি প্রত্যয় রোগে মারাত্মকভাবে আক্রান্ত। এখন রোগ মুক্তির জন্য কি করা যায় বলুন তো? প্রত্যয় মুচকি এসে বলল। তুয়া এবার আহ্লাদি সুরে বলল, যথাশীঘ্রই ফিরে এসো, আমার তুমি যাকে ছাড়া ভালো লাগছে না। কথাটা শুনে প্রত্যয় মৃদু হাসল। তারপর দুজনে আর কিছুক্ষণ কথা বলে কল কাটল। প্রত্যয় অতি যত্নে ইচ্ছের কপালে আদর দিয়ে পাশে শুয়ে পড়ল। সারাতে ইচ্ছে প্রত্যয়ের গলা জড়িয়ে ঘুমিয়েছে, কিন্তু প্রত্যয় দু চোখের পাতা এক করতে পারল না। পরদিন সকালে জানা গেল মাহিম কিডনি নয় মানুষের চোখ পাচার করে। বিভিন্ন হসপিটালের সঙ্গে ওর যোগাযোগ আছে। সে টাকার বিনিময়ে সুস্থ মানুষকে মেরে অসুস্থ মানুষের চোখ সংগ্রহ করে দেয়। অদ্ভুত, এই পৃথিবীর অদ্ভুত মানুষের চিন্তাধারা এবং তাদের কার্যক্রম। পরদিন সকালে প্রিয়ম প্রত্যয়কে ফোন দিয়ে বলল, ভাই আর কোনো খবর পেলে? ইচ্ছে এখন কেমন আছে? প্রত্যয় থমথমে গলায় বলল, যা চাইনি তাই হলো। প্রিয়ম নিশ্চুপ হয়ে কল কেটে দিল। শায়ন আবারও প্রত্যয়কে একই প্রস্তাব দিল। প্রত্যয় থমথমে কণ্ঠে বলল, আমার চাওয়া ইচ্ছের ভালো থাকা। কথাটা শুনে শায়ন বাঁকা হেসে বলল, বলতে চাইছেন ইচ্ছে আপনার কাছে ভালো থাকবে? প্রত্যয় ইচ্ছের চুলগুলো ঠিক করে বলল, মুখে তো অনেক কিছুই বলা যায়, কিছুদিন পর নিজে না হয় দেখে আসবেন। ওদিকে ইচ্ছের আব্বু আম্মুর লাশ মর্গ থেকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। মাহিম পুলিশ আসার খবর পেয়ে মাঝ নদীতে ইচ্ছের আব্বু আম্মুর অসার শরীর ফেলে দেয়। এক পর্যায়ে অক্সিজেন না পেয়ে ওনারা মারা যায় আর পানি থেকে পুলিশ ওনাদের লাশ উদ্ধার করে। ইচ্ছে বারবার আব্বু আম্মুর কাছে যাওয়ার আবদার করছে। অবুঝ মেয়েটা বুঝতেও পারছে না সে কত মূল্যবান কিছু হারালো। ওই সবচেয়ে আপন ছায়া ওকে ছেড়ে চলে গেল। প্রত্যয় শক্ত হয়ে সবটা সামলাচ্ছে। লাশ ঢাকায় পাঠানো নিয়ে ওকে কম কাঠখড় পোড়াতে হচ্ছে না। এই নিয়ে পুলিশ খুব ঝামেলা করছে। প্রত্যয় প্রিয়মকে রনিতের বাসায় গিয়ে ওর নাম্বার ম্যানেজ করতে বলল। তারপর অনেককে ফোন করে ইচ্ছে নানুর বাসার ঠিকানা চাইল। রনিত জানালো ইচ্ছে নানু অনেক আগেই মারা গেছে আর ইচ্ছের মামা দেশের বাইরে থাকে। সেই সাথে প্রত্যয় রনিতকে সংক্ষেপে সবটা জানালো। রনিত অশ্রু ছড়িয়ে বলল, ইচ্ছে সোনা কই? প্রত্যয় জানালো ইচ্ছে ওর কাছে আছে এবং নিরাপদই আছে। তারপর সব ঝামেলা কাটিয়ে বিকেলে প্রত্যয় ইচ্ছেকে নিয়ে বের হলো আর শায়নকে বলে দিল তোয়াদের বাসার ঠিকানায় লাশ দুটো পাঠাতে। শায়ন ইচ্ছেকে আদর করে ওদের বিদায় জানালো। এয়ারপোর্টে যেতে ওরা সিএনজিতে উঠে বসলো। ইচ্ছে প্রত্যয়ের গলা জড়িয়ে বুকে মাথা রেখে বসে আছে। প্রত্যয় প্রিয়মকে একটা মেসেজ করলো। প্রিয়ম প্রত্যয়ের মেসেজ পেয়ে কাজে লেগে গেল। ইচ্ছে বাইরে তাকিয়ে আকাশ দেখছে আর হাজারো প্রশ্ন ছুড়ে দিচ্ছে প্রত্যয়ের দিকে। যেমন আকাশে পাখি উড়ে কেন? বনো ফুলগুলো কি কেউ চুরি করে? সিএনজি উড়ে যেতে পারে না কেন? রাস্তায় তো মানুষ কেন? ইচ্ছে প্রশ্নের একটা উত্তরও প্রত্যয়ের জানা নেই।
তবুও কিছু একটা বলে ইচ্ছেকে বুঝ দিচ্ছে। সিএনজিওয়ালা ইচ্ছের কথা শুনে হাসলেন। একটু পরেই প্রত্যয় মুচকি এসে আদরে সুরে বলল, ইচ্ছে এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, মজা করব, ঘুরবো। জানো প্রিয়ম, চাঁদ তুয়া তোমাকে কত মিস করে। ইচ্ছে একটা চিপস মুখে পড়ে বলল, না, আমি আব্বুর কাছে থাকবো। আমি আব্বু আম্মুকে মিস করছি। কথাটা শুনে প্রত্যয়ের হাসিটা মলিন হয়ে গেল। ইচ্ছেকে সামলাবে কি করে এটা নিয়ে প্রত্যয় খুব চিন্তিত। সে তো মৃত্যুর মানেই বোঝে না।